সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, শুক্রবারের এই মধ্যরাতের গুটগুটে অন্ধকার রজনীতে যে যেখান থেকে বাস্তব পরীর অলৌকিক গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের ১৬০৪তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই ভ্যানগাড়ি চালক মোহাম্মদ হাসানের জীবনের পরীর সঙ্গে ঘটে যাওয়া চরম অলৌকিক এক ধর্মীয় বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল ভ্যানগাড়ি চালক হাসানের সাথে পরীর বাস্তব প্রেম কাহিনী। বন্ধুরা, এই গল্পটা রংপুরের প্রত্যন্ত এলাকার হতদরিদ্র পরিবারের সন্তান ভাই হাসানের সঙ্গে ঘটে যাওয়া আজ থেকে বহু বছর আগের চরম আলোচিত এক বাস্তব ঘটনা। দেখেন, জীবনের গল্পের অনুষ্ঠানে আমি অনেক পরীর গল্প রেকর্ড করেছি, আপনাদেরকে শুনিয়েছি, কিন্তু এমন শিক্ষণীয় গল্প আমি সত্যিই কম পেয়েছি। এই গল্পটা পড়লে আপনার ভিতরে এক ইমানি শক্তি জন্ম হবে। আপনি বুঝতে পারবেন শয়তানের ভেলকিবাজি কাকে বলে, আর মহান রাব্বুল আলামিন কিভাবে এই শয়তানের ভেলকিবাজি থেকে মানুষকে রহমত করে, রক্ষা করে। লোভে মানুষ কতটা নিচে নেমে যেতে পারে এবং লোভের বশবর্তী হয়ে মানুষ কীভাবে মৃত্যুকে আমন্ত্রণ জানায়, এই গল্পটা শুনলে আপনি তাই স্পষ্ট বুঝতে পারবেন। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই ভ্যানগাড়ি চালক হাসানের জীবনের এই গল্পটা আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাই হাসানকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। বন্ধুগণ, সবাইকে বলে রাখি, পৃথিবীর একমাত্র ভয়ঙ্কর দেশ কিউবা হাভানার সেই ভয়ঙ্কর অন্ধকার গলি যারা ঠিক এই পর্যন্ত দেখেননি, তাদেরকে অনুরোধ করব এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে অথবা এই ভিডিওটা শেষ করে আপনারা সেই ভয়ানক কিউবা হাভানার ভিডিওটা দেখে নেবেন, কিংবা চাইলে এখানে সরাসরি ক্লিক করে এখনই দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হাসান, আমার বাড়ি রংপুর বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার বড় 3টা ভাই আর বড় 2টা বোন। আমরা টোটাল 4 ভাই 2 বোন। আমাদের পরিবারটা রংপুর বিভাগ থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা আসলে পেশায় তেমন কিছুই করে না। আমার যখন অনেক ছোট বয়স, যখন থেকে আমি বুঝতে পারি, তখন থেকেই দেখি আমার মা এবং আমার দাদি বিভিন্ন মানুষের বাড়িতে গিয়ে আমার বড় বোন সহ কাজ করে। এভাবে দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে তারা পরিশ্রম করে এই সংসারটাকে টেনে হেঁচড়ে সামনের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু এই সংসার নিয়ে আমার বাবার কোনো মাথা ব্যথা নাই। আমার বাবা, আমি একটা জিনিস খুব ছোটোবেলা থেকে খেয়াল করে দেখি কি, আমার বাবা দেখা যায় মধ্যরাতে মাঝে মাঝে একটা নাম ধরে ডেকে ডেকে ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু ঠিক বুঝতে পারি না কেন বাবা মধ্যরাতে এরকম একটা নাম ধরে ঘর থেকে বেরিয়ে যায়। ছোটোবেলায় ভেবেছি হয়তো আমার বাবা পাগল, এবং এই গ্রামের অনেকেই বলা বলি করে আমার বাবার নাকি ব্রেনের সমস্যা আছে। ইনি বেশিরভাগ সময় নীরব জায়গার মধ্যে বসে থাকে, যেখানে মানুষের আনাগোনা একেবারে কম। ধরেন কোনো বড় বটবৃক্ষের নিচে অথবা মাঠের মাঝখান বরাবর, কিংবা একেবারে নীরব নিচ্ছিন্ন কোনো এক জায়গা। এটাই ছিল আমার বাবার পছন্দের জায়গা। আর আমার বাবাকে আপনি খাবার দিলে খাবার খাইবে, নাইলে আপনার কাছে খাবার চাইবে না। আমার বাবা খুবই সাদামাটা একজন মানসিক রোগী বলা চলে। তো যাই হোক, এই যে মধ্যরাতে আমার বাবা ঘর থেকে বেরিয়ে যেত, এটা ছোটোবেলায় না বুঝলেও একটা সময় যখন বুঝ এবং বয়স হয়, তখন বুঝতে পারি যে এর পিছনে অনেক বড় এক ঘটনা লুকিয়ে আছে। মূলত আমার দাদি, আমার মা আর আমার বড় বোন আর বড় ভাইয়েরা এই যে মানুষের জমিতে গিয়ে কাজ করে, এই জমিগুলো কিন্তু মানুষের ছিল না। এই জমিগুলো ছিল একটা সময় আমার দাদা তথা আমার বাবার। আমার দাদা এই এলাকার একজন ছোটোখাটো রাজা বলা চলে, কারণ বিঘায় বিঘায় সম্পত্তি ছিল আমার দাদার। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা কেন এখন হতদরিদ্র বা নিম্নবিত্ত? তার বড় কারণ হচ্ছে আমার বাবা। আমার বাবা ছোটোবেলা থেকেই একটু অন্যরকম বিলাসিতা জীবনযাপন করতেন। গ্রামগঞ্জে মাঠে ঘাটে ঘুরে বেড়াতেন, এবং তিনি সংসার ধর্মের প্রতি কোনো রকমের মনোযোগ ছিল না। একেবারে উরুচণ্ডী দাসের মতো তিনি বাঁশি হাতে রাতকে রাত উনি বটবৃক্ষের নিচে বসে বাঁশি বাজাতেন। এরকম করতে করতে গ্রামের মানুষের মুখে, বিশেষ করে আমার দাদির মুখে শোনা, একটা সময় নাকি আমার বাবা হঠাৎ করে একটা পরীর দর্শন পায়।
আমার বাবা বাঁশি রাতের বেলায় বাজাতে বাজাতে মধ্যরাতে আমার বাবা নাকি একটা পরীকে দেখতে পায়। এই পরী নাকি দেখতে পায় খুবই রূপসী ছিল, মানে এতটাই রূপ ছিল এই পরীর, আমার বাবা ওই পরীর দিকে তাকিয়ে যেন তার মাথা খারাপ হয়ে যায়। এবং এই পরীটা আমার বাবার সামনে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো স্থির হয়ে দাঁড়িয়েছিল এবং 10-15 মিনিট পরে এই পরীটা আবারও উড়াল দিয়ে আকাশে উঠে যায়। বাবা ওই যে মানে 10-15 মিনিট এই পরীটাকে দেখেছিল, আমার আব্বা এই পরীকে দেখে জাস্ট পাগল হয়ে যায়। ওইটাকে দেখে আমার বাবা পাগল হয়ে যায়। প্রায় 1.5-2 মাসের মতো আমার বাবার নাকি কোনো ব্রেন ছিল না, তিনি গ্রামগঞ্জে এখানে ওইখানে হেঁটে বেড়াতেন। এই 1.5-2 মাসের মধ্যে আমার দাদাভাই নাকি মারা যায়। ঘটনাটা আমার মায়ের সঙ্গে আমার বাবার বিয়ে হওয়ার আগে তথা আমাদের জন্মেরও বহু বছর আগে। তো এরপরে দাদা, আমার আব্বা যে পাগল ছিল সেই মুহূর্তে নাকি আমার দাদা মারা যায় এবং দাদা মারা যাওয়ার পরে দাদাকে দাফন কাফন করে দেওয়া হয় এবং আমার আব্বা তখন নাকি শুধু মানে মাঠে ঘাটে ঘুরে বেড়াতো। আজকে যেরকম ঘুরে না, ওরকম পরি 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 বলে বলে রাস্তায় হাঁটতো। 1.5-2 মাস পরে আমার বাবার মোটামুটি জ্ঞান ফিরে আসে, মানে তিনি একটুখানি ভালো হয়। মানে তিনি কেমন ভালো হয় আপনাকে বলি, তার বাবা মরে গেছে, সে একটা বারের জন্য তার বাবার কবরের কাছে যায়নি এবং সেখানে হাত তুলে বাবার আত্মার মাগফেরাত কামনা করেনি। তিনার যখন একটুখানি সুস্থ স্বাভাবিক জীবন হয়, তিনি তখনই বিশেষ করে কবিরাজের কাছে হাঁটতে শুরু করে। আমাদের এলাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে বড় বড় তান্ত্রিক আছে, কবিরাজ আছে, আমার বাবা তাদের কাছে দৌড়াতেন এবং প্রত্যেকটা কবিরাজের কাছে গিয়ে কবিরাজের হাতে পায়ে ধরে বলতেন, আমি 15 মিনিটের জন্য আল্লাহর এই জমিনে এমন এক মেয়েকে দেখেছি যাকে দেখে আমি 1.5-2 মাসের মতো পাগল ছিলাম এবং ওই জিনিসটাকে আমি আমার জীবনে ফিরে পেতে চাই। ভালো কবিরাজ যারা, তারা নাকি আমার আব্বাকে বলতো যে না, এটা একটা পরী এবং সে তোমাকে ভেলকি দেখাইছে, তার ভেলকির ফাঁদে পড়ে তুমি তার পিছনে দৌড়াইও না, তুমি সংসার করো, বিয়ে করো, এবং এগুলো নাকি আমার আব্বাকে বলেছে। কিন্তু আমার আব্বা কোনোভাবেই ওই ভালো কবিরাজের কথা শুনতেন না। আর যারা খারাপ কবিরাজ ছিল তারা আমার আব্বাকে বলতেন যে ঠিক আছে, আমরা এনে দিতে পারবো, কিন্তু টাকা লাগবে, অনেক টাকা লাগবে। একটা মানুষকে বিয়ে করতে হলেও তো অনেক টাকা কাবিন দিতে হয়, তাহলে তুমি আসমান থেকে একটা পরীকে নামাই নিয়ে আসবা, এটাকে কোনো সহজ কথা? তোমাকে টাকা দিতে হবে। এবং এক একটা কবিরাজ তখন আমার বাবার কাছে প্রচুর পরিমাণে টাকা ডিমান্ড করে। তা আমার আব্বা এত টাকা কোথায় পাবে? এমনিতেই তো আমাদের রংপুরের এলাকাতে জমির দাম অনেক কম ছিল। এরপরও আমার বাবা তখন বিঘায় বিঘায় জমি বিক্রি করতে শুরু করে। যেহেতু আমার দাদা মারা গেছে, সুতরাং সম্পত্তির মালিক আমার বাবাই ছিলেন, আমার বাবার আর কোনো ভাই বোন ছিলেন না, যার কারণে তিনি বিঘায় সম্পত্তি নিয়ে ওই কবিরাজদের কাছে দিতেন। তো এক কবিরাজের কাছে দিতেই থাকতেন এবং কবিরাজ মাঝে মাঝে আমার আব্বাকে ভেলকি দেখাইতেন, মানে কবিরাজের সাথে থাকা জিনকে নারী বানিয়ে মাঝে মাঝে আব্বার সামনে ঘুরাইতেন এবং আব্বাকে পাগল বানাই দিতেন। এরপরে আমার আব্বা আরও জমি বিক্রি করতে থাকে এবং এইভাবে জমি বিক্রি করতে একটা সময় আমাদের ঘর বিটা ছাড়া আর কোনো কিছুই রইল না। তখন পর্যন্ত কিন্তু আমার আব্বা পাগল হয়ে রাস্তায় বনে বাজারে ওই পরীর পিছনেই ঘুরে বেড়াচ্ছে। জমি বিক্রি করে যখন আমার আব্বা সর্বান্ত হয়ে গেল, সর্বশেষ হারিয়ে ফেললো, তখনই আমার গ্রামের মানুষরা মিলে আমার আব্বাকে ধরে আমার মাকে বিয়ে করানোর চেষ্টা করে এবং এক পর্যায়ে আমার মাকে বিয়ে করায়। আমার মায়ের এর আগে আরেকটা বিয়ে হয় এবং আমার একটা সৎ ভাইও রয়েছে, তবে সেটা অন্য ঘরের, অন্য সংসারের। তা আমার মায়ের ওই বাবার সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পরে আমার বাবা তখন আমার আম্মাকে বিয়ে করে। তাও তিনি করতেন না, গ্রামের সবাই মিলে চাপ দিয়ে জোর করে আমার বর্তমান মাকে আমার আব্বাকে বিয়ে করায় এবং বিয়ে করানোর পরে তখন আর আমাদের কিচ্ছু নাই, মানে আমরা তখন একেবারেই গরিব বলা চলে। সে সময়তে আমার মাকে যে বিয়ে করে আনে, মানে ওই সময় তো বিয়েতে আপনার বিশেষ করে ব্যবহার করা হতো ওই যে আপনার বিভিন্ন ধরনের রিক্সা, অনেকেই রিক্সা নিয়ে যাইতো, আবার অনেকেই আপনার মানে পালং নিয়ে যাইতো, তো পালকি নিয়ে যাইতো আর কি। তো দেখা যায় কি যে আমার আম্মাকে যে আমার আব্বা বিয়ে করে আনছে, মানে একটা রিক্সা দিয়েও আমার আম্মাকে বউ বানায় আনতে পারে নাই, মানে হাঁটায় নিয়ে আসছে। তো অনেকেই নাকি দুঃখ করে বলছে, আয় হায় রে, আমার আব্বাকে দেখা বলতো, আমার আব্বার নাম ছিল হাসমত আলী, বলতো হাসমত আলী আজকে যদি তার মানে আগের সম্পদগুলো থাকতো, তবে তার বউরে কত মানে সোনায় মোড়ানো পালকি করে নিয়ে আসতো, আর অথচ সেই বউকে এখন সে হাঁটায় আনতেছে। তার মানে আমার আব্বা তখন একেবারে সর্বশান্ত হয়ে গেছে, ওনার কিচ্ছু নাই। কিন্তু এই অভাবের দিনেও আমার মা আমার বাবার সঙ্গে সংসার করে গেছে। আমার বাবা শুধু অভাবী মানুষ ছিলেন না, তিনি পাগলও ছিলেন।
কারোর সঙ্গে ঠিকমতো কথা বলতেন না, রাস্তাঘাটে ঘুরে বেড়াতেন, মানে প্রচুর পরিমাণের পাগলামি করতেন। তারপরেও আমার মা ওই পাগল মানুষটার সঙ্গে সারাটা জীবন সংসার করে গেছে এবং আজ অবধি পর্যন্ত আছে। তো বাবা যতই পাগলামি করতো, আমার মা কিন্তু লাঠি হয়ে এই সংসারটাকে টিকিয়ে রাখছে। আমার মাকে পরিপূর্ণভাবে সাপোর্ট করছে আমার দাদি। আমার দাদির সাপোর্টে বাবার পাগলামির পরেও আমার মা সংসার করে গেছে এবং আমরা এতগুলো ভাই বোন দুনিয়াতে আসি। তো আমার ভাইয়েরা বা আমার বোনেরা তারা মানুষের জমিতে কাজ করতো আমার আম্মার সঙ্গে, আমার দাদির সঙ্গে। কিন্তু আমি ছিলাম ভাই সম্পূর্ণ আলাদা। আর আমি শুধু আলাদাই ছিলাম না, তারা আমাকে দিয়ে কাজ করাইতো না। আমি নাকি ছোটোবেলা থেকে বেশ সুন্দর ছিলাম, দেখতে শুনতে আমার চেহারা অনেক মায়াবী ছিল এবং আমি নাকি খুব সুন্দর হয়েছিলাম। এই জন্য আমার বড় ভাই বোনেরা বলতো যে আমরা হাসানকে দিয়ে কাজ করাবো না, হাসানকে দিয়ে কাজ করাবো না, এই জন্য তারা আমাকে দিয়ে কাজ করাইতো না। আমি বাড়িতেই ঘরেই বসে থাকতাম, তো তারা কাজকাম করতো, তারাই কাজকাম করতো, আমি তখন ঘরে মানে বসে থাকতাম। এভাবেই সময়গুলো কাটতে কাটতে একটা সময় আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই, মানে যুবক হয়ে যাই। তখন মোটামুটি ভাইয়েরাও বিয়ে করে ফেলে, বোনেরাও বিয়ে করে ফেলে, সবাই মোটামুটি বিয়ে হয়ে যায়। তখন পরিবারে আমি আছি, আমার মানে আপনার ভাইয়ের ভাইয়েরা সবাই মিলে থাকতেছি। তো ওই সময়টাতে এসে তো আর মানে বিয়ের করার পর তো আর ভাইয়ের প্রতি এরকম ভাইদের টান থাকে না, বউয়ের প্রতি বা সন্তানের প্রতি টান চলে যায়। বরাবরের মতো আমার ভাইরাও তখন তাদের বউ, তাদের সন্তানাদির প্রতি আমার ভাইদের টান বেড়ে গেল। তখন আর আমাকে ওভাবে দেখে না, ওভাবে আর আমাকে ভালোবাসে না। পরে আমি আস্তে আস্তে করে আমার ভাইদের সঙ্গে, বিশেষ করে আমার মাকসুদুল ভাইয়ের সঙ্গে আমি তখন আস্তে আস্তে করে কৃষিকাজের সঙ্গে জড়িয়ে পড়ি। তো ভাই তখন আমাদের তো নিজেদের কোনো জমি নাই, অন্যের জমি ধরেন আপনার বন্ধক নেই অথবা 1 বছরের জন্য কন্ট্রাক্টে নেই, এরপরে সেখানে তখন চাষাবাদ করা হয়। তো আমার এই মাকসুদুল ভাই তখন আমাকে আপনার যে সবজি চাষ হয় এগুলো শিখাইছে, কীভাবে সবজি চাষ করতে হয়। তো সবজি চাষ এগুলো আমাকে ভাইয়ে শিখাইছে। কিন্তু তারপরও দেখা যায় কি ভাই, আমি খুব বেশি ভালোভাবে ফসলাদি করতে পারি না। আমি জমিতে ফসল ফলাই কিন্তু আমার ভালো ফসল হয় না। একটা বিষয় কি, আমি যতই অভাবে থাকি, যতই যন্ত্রণার মধ্যে থাকি, আমি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি। হয়তো 3 বেলা না খেয়ে থাকতে রাজি আছি, কিন্তু 1 ওয়াক্ত নামাজ কাজা করতে আমি রাজি নাই। নামাজের সময় হয়েছে, আমি দৌড়িয়ে মসজিদে চলে গেছি, আমাকে নামাজ পড়তে হবে এবং এরপর হচ্ছে বাকি সব কথা। এভাবে তখন আস্তে আস্তে করে শাকসবজি করতেছি, শাকসবজি হইতে আছে। তা আমাদের এখান থেকে আমাদের যে বাজারটা, মানে সবজির যে বাজারটা, বড় বাজার, পাইকারি বাজারটা না ভাই অনেক দূরে। তো দেখা যায় যে যত টাকা আমাদের সবজি আমরা চাষাবাদ করি না, তা এটা যদি আবার বাজারে নিয়ে বিক্রি করতে হয় তো ভ্যান গাড়ি চালকরে অনেক টাকা দিয়ে দেওয়া লাগে। কথার কথা আপনাকে বলি, ধরেন আমরা 300 টাকার সবজি বিক্রি করছি, এখন ওই ভ্যান গাড়িওয়ালাকেই 100 টাকা দিয়ে দেওয়া লাগতেছে। তো যদি ভ্যান গাড়ি ড্রাইভারকে 100 টাকা দিয়ে দিই, তাহলে সবজি বিক্রি করে আমরা পাচ্ছি কত, 200 টাকা। তাই এইভাবে আমার কাছে মনে হলো যেটা খুবই লস হচ্ছে আর কি। একসময় মাকসুদুল ভাইরে বললাম যে ভাই একটা কাজ করি, আমরা দুজনে মিলে একটা ভ্যান গাড়ি কিনে ফেলি। আমরা দুজনে মিলে একটা ভ্যান গাড়ি কিনি এবং এই ভ্যান গাড়ি দিয়েই তখন হচ্ছে আমরা সবজি বিক্রি করব। বিশেষ করে আমাদের এখানে বাজারটা রাতের বেলায় হতো, মধ্যরাতে বাজার হয়তো, তাই সন্ধ্যা রাতে আমরা মাল টাল কেটে ভ্যান গাড়ি উঠে তারপরে বাজার উদ্দেশ্যে নিয়ে যাই। মাকসুদুল ভাই তখন আমারে বললো যে বুদ্ধিরে তুই খারাপ দেশ নাই, আমরা যদি একটা ভ্যান গাড়ি কিনে ফেলি তাহলে দেখা যায় যে আমরা আর ভাড়া দেওয়া লাগবে না, ভ্যান গাড়ি ভাড়া লাগবে না। তো ভ্যান গাড়ির দামও কিন্তু তখন মোটামুটি অনেক ভালো, আজকে দিনের মতো অত অ্যাভেলেবেল ভ্যান গাড়ি ছিল না। পরে ভাই আর আমি বেশ কষ্ট করেছি ভ্যান গাড়ি কেনার জন্য, মাস তো টাকা জমাইয়া এরপরে আমরা দুজনে মিলে একটা ভ্যান গাড়ি কিনি। তো ভ্যান গাড়ি কেনার পরে দেখা যায় যে আমরা বাজারে নিতেছি, সবজি বিক্রি করতেছি। এরকম করতে করতে একটা সময় দেখা গেল কি যে ওই বাজারে বিক্রি তো আর সবসময় হয় না, সবজি বড় হইলে পরে বাজারে বিক্রি করি, আর বাকি সময়টা তো ভ্যান গাড়িটা ঘরেই পড়ে থাকে, এইটা তো আর কোনো কাজে আসে না। তো একটা সময় আমি হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম, যখন সবজি বিক্রি করার সময় আসবে তখন রাতের বেলায় নিয়ে সবজি বিক্রি করবো ভ্যান গাড়ি দিয়ে, আর বাকি সময়টা আমি ভ্যান গাড়ি চালাবো। আরেকটা সুবিধে কি, আমাদের এলাকাতে ভ্যান গাড়ি দিয়ে কিন্তু মানুষ পারাপার করা হয়। অন্য এলাকাতে বা জায়গাগুলোতে যেরকম রিক্সার ব্যবহার আছে, আমাদের এলাকাতে এই রিক্সার ব্যবহার টোটালি নাই, সবই ভ্যান গাড়ি, যাত্রী পারাপার হবে সম্পূর্ণ ভ্যান গাড়ি দিয়ে। তো তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এই ভ্যান গাড়িটা চালাবো, দিনের বেলায় চালাবো, আর সবজির সময় আসলে সবজি বিক্রি করব। তা আমার যে বড় ভাইয়েরা আছে, বড় বোনেরা আছে, সবাই কিন্তু আমাকে মোটামুটি মানা করছে, বাধা দিছে, যে দরকার নাই, এরকম ভ্যান গাড়ি চালাইলে মানুষ কি বলবে বা রিক্সার ড্রাইভার বলবে, এটা সেটা।
আমি না ভাই কর্মরে কখনো মানে কর্মই আমি ধর্ম মনে করতাম। আমি কখনোই কর্মকে ছোট চোখে দেখতাম না। আমি মানে মানে সবজি বিক্রি করব, মাঠে মানে ইয়ে করব, ভ্যান গাড়ি চালাবো, এটাতে আমার লজ্জার কি ভাই? আমি তো চুরি করতেছি না। আর আমিও এটাই আমার জীবনে আমি শিক্ষা পেয়েছি। তা আমি তখন করতাম কি, আমার বোনদের কথা আমার ভাইদের কথা শুনতাম না। তাদের কথা না শুনে আমি সকালবেলা তখন ভ্যান গাড়ি নিয়ে বেরিয়ে যাইতাম। তা আমি কিন্তু তখন পর্যন্ত বিয়ে করি নাই। তা বিয়ে না করার কারণে সবাই কিন্তু বলা বলি করতো যে কেউ তোর কাছে মেয়ে বিয়ে দিবে না, কেউ তোর কাছে মেয়ে বিয়ে দিবে না। তার বড় কারণ হচ্ছে তুই ভ্যান গাড়ি চালাস, তুই একজন ভ্যান গাড়ি চালক, তোর কাছে কি কেউ মেয়ে বিয়ে দিবে? তো আমার কথা হচ্ছে ভাই যে যাই বলুক, আমি কারো কথা শুনবো না। এমন করে সময়গুলো কাটতে কাটতে একদিন হয়েছে কি, এভাবে প্রায় আপনার মাস 7 মতো কেটে যায়। আমার ভাই বোনদের মধ্যে সবাই তখন বিয়ে করে ফেলে, শুধু আমি বিয়ে করি না। তো একদিন দুপুরবেলা হয়েছে কি, আমি তখন করলাম কি, ভ্যান গাড়িটা নিয়ে যাচ্ছিলাম। এমন সময় একেবারে ঝুম বৃষ্টি নামছে, প্রচুর বৃষ্টি। যখন বৃষ্টি নামছে আমি তখন করলাম কি, রাস্তার পাশেই একটা বাড়ি পাইছিলাম। তো চিন্তা করলাম ওই বাড়ির মধ্যে ভ্যান গাড়িটা নিয়ে যাব। তো বাড়ির গেটের বরাবর গেছি, এমন সময় দেখলাম কি যে একটা মহিলা বা মেয়ে আমি জানি না, চেহারাটা বেশ কালো কালো একটা চেহারা, সে কি জানি কি করতেছে, হয়তো উঠানে কাজ করে এসেই। তা আমি মানে আপনার গেটে দাঁড়াইয়া, গেট বলতে তখন তো ওরকম গেট নেই, কলা পাতা দিয়ে আর কি ঢাকনা দিয়ে রাখছে, ওইখানে দাঁড়াইয়া বললাম, বোন বাড়িতে কি কেউ আছে? মেয়েটা তখন বেরিয়ে আসছে। আসার পরে আমি বললাম যে তো বৃষ্টি নামছে, আপনাদের বাড়িতে কি একটু মানে থাকা যাবে? আমার বৃষ্টিতে আমি ভিজে যাচ্ছিলাম। তো মেয়েটা তখন বলতেছে যে তাদের এই ঘরটা কিন্তু বেশ ভাঙা একটা ঘর, মানে একেবারে কুঁড়ে ঘর। আর যেই জায়গার মধ্যে ঘরটা, এই জায়গাটাও কিন্তু মনে হচ্ছে সরকারি কোনো জায়গা, খালের পাশে, তো মানে খালের পাড়ে ঘর, তো এগুলো সরকারি জায়গায় হবে। তারপরও একা বাড়ি। তো আমি তখন মেয়েটাকে বলছি, মেয়েটা বলে আসেন ভিতরে আসেন। গেলাম, যাওয়ার পরে তাদের ঘরে গিয়ে দেখি এলাহি কাণ্ড। তারা আমারে কি জায়গা দিবে, তাদের নিজের ঘরেই বৃষ্টি পড়তেছে, মানে সন দিয়ে ঘর বানানো, প্রচুর বৃষ্টি, মানে একদম ঘরের ভিতরে বৃষ্টি পানি ঢুকতেছে। তো এই তাদেরই অভাব অনটন দেখে আমি অনেকক্ষণ ধরে এগুলো দেখলাম, দেখে বললাম যে তখন জোহরে আজান দিয়ে দিছে। আমি তখন বললাম, বোন আমি কি একটু নামাজটা আদায় করতে পারি এখানে? তা মেয়েটা বললো যে ঠিক আছে, আপনি এখানে নামাজ পড়েন। তা আমি তখন ওখানে নামাজ পড়ছি। নামাজ আদায় করার পরে দেখলাম কি, তারা এই বৃষ্টি বা এই পানির সাথে যুদ্ধের পরেও আমার জন্য খাবারের আয়োজন করছে। তো তারা হয়তো জানে না যে আমি কোনো ভ্যান গাড়ি চালক বা আমি ভ্যান গাড়ি চালাই। আমি কিন্তু রাস্তার পাশে আমার ভ্যান গাড়িটা তালা মেরে রেখে আসছে, ভ্যান গাড়ি কিন্তু আমি ভিতরে ঢুকাই নাই। তো তারা যখন আমার জন্য খাবার আয়োজন করছে, আমি আবারও যদি ভ্যান গাড়ি চালাইতাম না ভাই, আমার পোশাক আশাক কিন্তু আমি সবসময় পরিষ্কার রাখতাম, ভালো পোশাক পরতাম, পোশাক আশাকে আমি কোনো কনসিডার করতাম না। আমার কর্ম যাই হোক, আমার পোশাক আশাক কিন্তু ভালো হতে হবে। তো তারা যখন আমার জন্য খাবারের আয়োজন করছে, আমি মনে মনে ভাবতেছি তারা মনে হয় মনে করছে আমি কোনো বড় লোক সাহেব, এরকমটা মনে করছে, এই জন্য মানে আমার জন্য খাবারের আয়োজন করছে। তো সেই বাড়িতে থাকা মুরব্বিটারে আমি তখন বললাম যে আঙ্কেল, আমার জন্য যে আপনারা খাবার রেডি করছেন, আমারে খাইতে রাখতেছেন, আপনারা তো আমার পরিচয় জানেন না। লোকটা তখন অবাকে আমার দিকে তাকায় বলে, পরিচয়? কি পরিচয়? তুমি কি করো? আমি বললাম, আমি পেশা একজন ভ্যান গাড়ি চালক, রাস্তার মধ্যে ভ্যান গাড়ি তালা মেরে তারপর আপনাদের বাড়িতে একটু ঢুকছি। আপনারা তো আমার এই সাহেব টাহেব মনে করে আমার জন্য হয়তো খাবার দাবার রেডি করছেন। তো ওই বাড়ির ভিতরে যে মহিলাটা ছিল, সে একটা হাসি দিয়ে আমার বলতেছে, বাবা তুমি কি বলো? তা তুমি ভ্যান গাড়ি চালাও, তুমি কি মানুষ নয়? আর আমাদের বাড়িতে একটা মেহমান আসছে, আমরা কি তারে না রেখে আমরা নিজেরা খেতে পারি? আমি অবাক হয়ে তাকিয়ে আছি ওই মহিলার মুখের দিকে। সে বলতেছে আমি নাকি তার বাড়ির মেহমান। আমি তার বাড়ির মেহমান কি করে হলাম সেটা আমি নিজেও বুঝতে পারি না। তো তারপরও মহিলা বলতেছে যে বাবা তুমি আমার এখানে খাওয়া লাগবে, তুমি কোনো কথা বইলো না, তুমি খাইতে বসো। আমি ভ্যান গাড়ি চালক, পেশা একজন ভ্যান গাড়ি চালক, ভ্যান গাড়ি চালাই, এগুলো জানার পরও তারা আমার জন্য খাবারের আয়োজন করেছে, যা রীতিমতো আমাকে বেশ অবাক করে দিয়েছে। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু এরকম করেই বলতেছেন, আমি তাহলে খাবো। মানে বলছে যে ঠিক আছে খাবো। এরপরে আমি যথারীতি খেতে বসে গেলাম এবং খাইতে বসছি। ভাই তারা গরিব হতে পারে বা তাদের ঘর ভাঙা হতে পারে, কিন্তু আমার জন্য তারা মোটামুটি তাদের সাধ্যের মধ্যে যতটুকু পারছে ভালো খাবারটাই দেওয়ার চেষ্টা করছে। খাবার দাবার খাইলাম, তাদের সঙ্গে আমার তখন একটা ভালো পরিচয় হইল। হওয়ার পরে আমি তাদেরকে বললাম যে আজকে তো আপনাদের ঘরে আমি খাবার খাইলাম, আমি ভ্যান গাড়ি চালক, এটা জানার পরেও আপনারা আমার খাবার দিছেন, এখন আমি ভ্যান গাড়ি চালক হয়ে যদি আপনাকে আমার বাড়িতে একদিন দাওয়াত দিয়ে আপনাকে যাবেন? তারা তখন অবাক হয়ে তাকে আছে। আমি বললাম যদি যান তাহলে আমি আপনাদেরকে একটু দাওয়াত দিব, আমার খুব ইচ্ছা যে আপনারা আমার বাড়িতে একদিন আসেন, আইসা দাওয়াত খাবেন।
পরে বলতেছে বাজান তুমি যদি বলো তাইলে যাব, তুমি তো হয়তো জানো না এটা আমাদের মানে সরকারি জায়গা, মানে তারাও খুব গরিব, মানে একেবারে দারিদ্র সীমার একদম নিচে বসবাস করে। এরপরেও যখন দাওয়াত দিয়েছি তারা আমার দাওয়াতে যথাযথ উপস্থিত হয়েছে, আমার দাওয়াতে তারা আমার বাড়িতে গেছে। তো আমার বাড়িতে যাওয়ার পরে এভাবে আমার বাড়িতে থাকলো, ইয়ে করলো। এই সময় আমার বড় ভাবি ওনার যে মেয়েটা আছে নাম হচ্ছে হালিমা আক্তার, ওই হালিমা আক্তারকে দেখছে। এখন বড় ভাবি দেখা মেয়েটার নাকি পছন্দ করছে, মেয়েটার কথাবার্তা আচার আচরণ বেশ স্বাবলম্বী ছিল বা বেশ ভালো ছিল। আমার ভাবি তখন বলল যে এই মেয়েটার আমারে বিয়ে করাবে। আমার কিন্তু এই ধরনের কোনো চিন্তা ভাবনা বা এই সমস্ত কোনো কিছু আমার মাথায় নাই। তো তারা আমাদের বাড়িতে গেছে, যা খাওয়া দাওয়া করছে, করে যখন চলে আসছে পরে আমার ভাবি এই ঘটনা আমার বড় ভাইয়েরে বলেছে এমন এমন ঘটনা, হালিমা মেয়েটা দেখতে তো বেশ মিষ্টি, আমাদের সঙ্গে বেশ ভালো করে কথা বলেছে, এখন এই মেয়েটারে হাসানরে বিয়ে করাবো। তারপরে বড় ভাই আমার একদিন ডাক দিয়া বলল তাদেরকে যে দাওয়াত দিলি তা মূল ঘটনা বলিস না কেন। মানে আমার বড় ভাইও মনে করছে কি মেয়ের সঙ্গে মনে হয় আমার কোনো লাইন আছে, কোনো সম্পর্ক আছে, এই জন্যই মানে আমি মেয়ের বাপ মায়ের দাওয়াত দিছি। কিন্তু মূলত তো মেয়ের সঙ্গে আমার কোনো লাইন, কোনো সম্পর্ক, কোনো কিছুই নেই। বড় ভাই তখন বলতেছে আমার কাছে মিথ্যা কথা বলে লাভ নাই, তুই আমার কাছে সত্যিটাই বল, এই মেয়ের সঙ্গে তোর সম্পর্ক কী। আমি তখন ভাইয়ারে বললাম যে ভাইয়া দেখেন আমি তো এই মেয়েরে দাওয়াত দিইনি, বা এই মেয়েরে দাওয়াত দিছি বলতে মেয়ের পরিবারকে দাওয়াত দিছি, সঙ্গে মেয়েও আসছে, কিন্তু স্পেশালি মেয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, তার সঙ্গে আমার কোনো কিছুই নাই। আমার ভাই তখন বলতেছে তুই কথা লুকাইস না, তোর ভাবি কিন্তু তোর চালাকি ধরে ফেলছে। ভাবি চালাকি ধরছে তো ভাবি কি বলছে? আমার ভাই তখন বলতেছে তোর ভাবি বলছে এই মেয়ের সঙ্গে তোর লাইন আছে এবং তুই নাকি এই মেয়ের বিয়ে করবি। আমি তো ভাই তখন পড়ে গেলাম মানে মহা একটা কেলেঙ্কারির ভিতরে। আমি বললাম যে ভাই এটা আপনি কি বলেন, ভাবি সম্ভবত ভুল বলছে বা ভাবি সম্ভবত বিষয়টা ওভাবে নেয় নাই, এইটা আসলে ভ্রান্ত বা ভুল কথা, আমার আসলে এরকম না। আমার ভাই তখন বলতেছে না 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 ভ্রান্ত ভুল না, আমরা সবই জানি। তাই এরকম করেই তারা তখন আমার সঙ্গে দুষ্টামি করতো, ভাই ভাবি বা পরিবারের যারা আছে এরা সবাই দুষ্টামি করতে করতে একটা সময় তারা আমার ওই মেয়েরে বিয়ে করাবে। তো আমারও কথা হচ্ছে যে ঠিক আছে, আর মেয়ের বাবা মাও তো রাজি, যেহেতু আমি তাদের থেকেও মোটামুটি আর একটু ভালো অবস্থানে আছি, একটু ভালো টাকা পয়সা আছে, তারাও তখন ফুলি রাজি হয়ে গেল। এরপরে তখন এই মেয়েকে আমাকে বিয়ে করাবে, সমস্ত কথাবার্তা ঠিক হলো এবং পারিবারিকভাবে খুব আনন্দ ফুর্তি করেই এই হালিমা আক্তারের সঙ্গে আমার বিয়ে হলো। তো হালিমা আক্তার দেখতে শুনতে আমি আগেও বলেছি এখনও বলি খুব কুৎসিত চেহারা ছিল, এবং বিয়ের আগে তারা আমি যেমনটা দেখেছিলাম চেহারা মাশাল্লাহ, কিন্তু বিয়ের পরে দেখা গেল আরও খারাপের দিকে চলে গেছে। খারাপের দিকে যাওয়ার আরেকটা কারণ, এটা দুঃখ করেই আপনাকে বলি, আমার বোনেরা মানে আমার ভাইয়ের বউয়েরা হালিমাকে যে বিয়ে করাইছে তার বড় কারণ ছিল তারা আমার হালিমা যে একটা বোকাশোকা মেয়ে, বা এটা ভেবেই কিন্তু বা এটা জেনে শুনেই কিন্তু আমার ভাবিরে কিন্তু এই হালিমাকে আমাকে বিয়ে করাইছে, কারণ হালিমাকে দিয়ে কাজ করাইতে পারবে এই চিন্তা ভাবনা করেই। এবং যেভাবে তারা আমার বিয়ে করাইছে, করানোর পর আমি একই দৃশ্য দেখতেছি, এই সংসারে এতগুলো মানুষ আছে, কাজ যা করার সব হালিমা একাই করে, এবং হালিমাকে দিয়ে আমার ভাবিরা সমস্ত কাজ করায়। আর আমিও ধরেন আমার ভাইদের উপরে মুখের উপরে কোনো কথা বলি না। তারপরে এইভাবে সময়গুলো কাটতেছে, দিনরাত কাটতেছে, হালিমার ঘরে কোনো সন্তানাদি হয় না। এভাবে প্রায় বৎসরখানিক কেটে যাওয়ার পরে আমার মায়ের ভিতরে তখন একটা ডাউট লাগছে যে কী ব্যাপার, বাচ্চা হয় না কেন। মা তখন মনে হয় কোনো কবিরাজের কাছে বা কারো কাছে গেছে। যাওয়ার পরে আমার মা একদিন আমারে বলতেছে, মানে কী ভাই বা মায়ে কথা বলছে ভাই আমি এটা জানি না, মা আমারে বলতেছে যে হাসান একটা কাজ কর, তোরা সবাই আলাদা হয়ে যা। তো আমি ভাবলাম যে যেহেতু আমার বউ সবার কাজ করে, আমার মা মনে হয় এই জন্য আমার কথাটা বলছে। আমি তখন মায়েরে বললাম যে মা তুমি এই কথা কেন বলতেছো, আলাদা হয়ে যাব, আমরা আলাদা কেন হবো, আমরা একসঙ্গেই থাকবো, কী সমস্যা। আমার মা বলে না, ওই সময় কিন্তু আমার দাদি মারা গেছে, তো বলতেছে যে তোরা আলাদা হয়ে যা, আলাদা হয়ে গেলে তোর বউর ঘরে সন্তানাদি হবে, নাইলে তোর বউর ঘরে সন্তান হবে না, কখনোই হবে না। তো মায়ের এই কথাটা তখন আমার মনে একটু ডাউট জাগিয়ে দিল যে কী ব্যাপার, আলাদা হওয়ার সঙ্গে সন্তান হওয়ার সম্পর্কটা কী, মানে আমি তখন এটা বুঝতে পারতেছি না। তো আমি আমার মায়েরে বললাম যে মা আলাদা হওয়ার সঙ্গে সন্তান হওয়ার সম্পর্কটা কী, আমি এটা আসলে মা বুঝি নাই, তুমি আমার যেন এটা বুঝে বলতা। মা তখন আমারে বলে যেহেতু বুঝিস নাই তাহলে আয় আমি তোরে বুঝিয়ে দিই। মূল ঘটনা হচ্ছে এইটা যে তোর যে সন্তানাদি হবে তা কিভাবে হবে, এই তোর বড় ভাইয়ের বউ তোর বউয়ের আগে এরকম কালো জাদু করে রাখছে। আমি কবিরাজের কাছে গেছিলাম, কবিরাজ বললো যে কালো জাদু করা আছে, তো এখন যেহেতু কালো জাদু করা আছে তাই তো আর সন্তানাদি হবে না, আর তোর এটার না একটা ব্যবস্থা করতেই হবে।
তা আমি তখন বললাম যে মানে কি করা যায়, কালো জাদু করছে, তা এখন আমি কি করব। আমার মা বলে কি করবি আর, আমি যা বলতেছি তাই কর, এইভাবে কর, আলাদা হয়ে যা। মার কথা মতো তখন আমি সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে তাহলে আমরা আলাদা হয়ে যাব। এই ভাইয়েরা সবাই মিলে তখন আমরা আলাদা হয়ে গেলাম। এই সময় কিন্তু আমার আব্বাকে আবার পাওয়া যাচ্ছে না, মানে আব্বা যে কই চলে গেছে, আব্বা দেখা যায় যে 2 মাস 3 মাস বাড়ি বাইরেই থাকে, এরপরে হঠাৎ করে আসে, আইসা কয়েকদিন বাড়িতে থাকে, আবার চলে যায়। বাবারে কিন্তু পাই না, বাবা কিন্তু তখনও পুরোপুরি মানে পাগল অবস্থায় আছে। তো মা তখন করে কি 10 দিন এই ছেলের ঘরে 10 দিন ওই ছেলের ঘরে এরকম ভাগ করে করে খায়। আর বোনেরাও আসলে যে কারো ঘরে গিয়ে বোনেরা খায়, বোনদের ওইরকম একটা হিসাব নেই। তো সব কিছু চলাচলের মাধ্যমে তখন আমি আলাদা হয়ে গেছি, আমার বউ আর আমি আলাদা থাকি। এমন করতে করতে ভাই একদিন আপনার রাতের বেলায় তখন কিন্তু আমি সবজি মোটামুটি যে চাষাবাদ করে এটা প্রায় ছেড়েই দিয়েছিলাম। তখন আমি পুরোপুরি ওই ভ্যান গাড়ির উপরেই ডিপেন্ড, সকাল থেকে রাত পর্যন্ত ভ্যান গাড়ি চালাই। তা আমাদের এখান থেকে একদিন রাতের ঘটনা আপনার সঙ্গে শেয়ার করি। আমি আবার করতাম কি ভাই, মাঝে মাঝে যখন ভ্যান গাড়ি নিয়ে বেরোইতাম না, আমি ওই মানে নামাজ পড়তাম, ধরেন আজ জোহরের নামাজ পইরা কি বলে আপনার এশার নামাজ পড়ে তারপর আমি বাড়িতে আসতাম এরকম। তো এই করতে করতে একদিন হলো কি, রাতের বেলায় অন্য যারা ভ্যান গাড়ি চালায় এরা সবাই আমার কিন্তু খুব ভালোবাসতো। সবাই তখন বলে হাসান তুই তো বোকামি করিস, এবং রাতের বেলায় তুই চালা, দিনের বেলায় একটু কম চালায়, রাতের বেলায় চালা। আমি যে রাতের বেলায় চালাইলে কি ঘটনা কি, বলে রাতের বেলায় যদি চালাস তাহলে মাঝে মাঝে দেখা যায় যে ঢাকা থেকে বা রংপুর শহর থেকে রাতের বেলায় গাড়িগুলো আসে, ওই গাড়িগুলোর যে প্যাসেঞ্জারগুলো থাকে তাদেরকে বেশি টাকায় নিয়ে দেওয়া যায়। ধর দিনের বেলায় একটা ভাড়া 50 টাকা তাদেরকে দিয়ে আসলে রাতের বেলায় এই ভাড়াটা তুই 200 টাকা নিতে পারবি বা 300 টাকা নিতে পারবি। এই জন্য সারাদিন ভ্যান গাড়ি চালানো হচ্ছেও রাতের বেলায় একটা ভাড়া পাইলেই ভালো। তো আমার আর এই কথা শুনে কিন্তু ভিতরে লোভ ঢুকে যায় না। আমি এমনি তখন এই কথাটা বলার পরে ভাই আপনি হয়তো কিভাবে বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমার ভিতরটা হঠাৎ কামড় দিয়ে ওঠে যে হায় রে, একটা মানুষ গভীর রাতে তার এমনি বাড়িতে আসে না, হয়তো তার কোনো একটা বিপদ হয়েছে বা কোনো একটা সমস্যা হয়েছে, এই জন্যই সে মধ্যরাতে বাড়িতে আসে। আর মধ্যরাতে বাড়িতে আসলে পরে বাকি ভ্যান গাড়ি ড্রাইভারগুলা মানুষের ক্ষতি করে, মানুষের কাছ থেকে বেশি টাকা নিয়ে যায়। তো আমি কম টাকা দিয়ে মানুষটা পারাপার করব মানুষের সুবিধার্থে, আমি তখন মাঝে মাঝে রাতের বেলায়ও ভ্যান গাড়ি চালাই। তো রাতের বেলায় ভ্যান গাড়ি চালায় আমি যেটা করি, ভ্যান গাড়ি চালিয়ে বাড়িতে আসতে আসতে প্রায় আপনার 2টার মতো বেজে যায় রাত। তো 1টা বাজে আমি যখন আসি, আমাদের এলাকা এবং আমি যেখানে ভ্যান গাড়ি চালাই মানে যেটা আমাদের কাউন্টার আর আমাদের বাড়ির মাঝখানে একটা জায়গার মধ্যে একটা মসজিদ আছে। তো আমি করি কি ভাই, মাঝে মাঝে মানে আপনার মধ্যরাতে এখানে আইসা নফল নামাজ পড়ি, মানে এটা ভালো লাগে। মসজিদের বারান্দাটা খোলা থাকে, ভিতরে তালা মারা থাকে, বারান্দার মধ্যে ভ্যানগাড়িটা রাইখা মানে ভ্যানগাড়িটা রাস্তা রেখা বারান্দায় গিয়ে আমি নফল নামাজ পড়ি 2 রাকাত, নীরব জায়গা এবং আমার কাছে ভালো লাগে, এবং ভালো লাগা থেকে আমি তখন ওখানে 2 রাকাত নফল নামাজ আদায় করি। তো এই করতে করতে দিনটা আমার স্পষ্ট মনে আছে, দিনটা ছিল মঙ্গলবার দিবাগত রাতে আমি তখন করলাম কি, ভ্যানগাড়ি নিয়ে ওই বাজারে দাঁড়ায় আছে। তো দাঁড়ায় আছি অনেক যাত্রী নামছে। তো সব যাত্রীদেরকে সবাই মানে যারা আছে তারা সবাই নিয়ে গেছে। তা আমি তখন চিন্তা করলাম যে মনে হয় আজকে আর যাত্রী পাবো না। এভাবে আমি তখন খালি ভ্যান গাড়িটা নিয়ে টান দিলাম যে আমি চলে যাব বাড়ির দিকে। ভ্যান গাড়িটি নিয়ে টান দেওয়ার পরে খানিকটা সামনে আসার পরে হঠাৎ দেখি একটা মহিলা বসে আছে। তো মহিলাটা যে বসে আছে, একটা দোকান আছে, দোকানের সামনে, দোকানটা বন্ধ, সামনে একটা টুলের মতো আছে, এই টুলের মধ্যে মহিলা বসে আছে। অ্যান্ড এই মহিলা গাড়ি থেকে নাইমা কখনই যে গাইসা বসছে ওইটা কিন্তু ভাই আমি দেখি নাই। তো ওইটা যখন দেখি নাই আমি তখন একটু অবাক হয়ে গেলাম যে মহিলাটা গাড়ি থেকে নামলো কখন, আর এখানে এসে বসলো বা কখন, আমি তো ভাই কোনো কিছু দেখি নাই। এরপরও আমি ওইখানে গিয়ে দাঁড়াইছি, মহিলাটা দেখে দাঁড়াইয়া আমার কিন্তু ভাই তখনও গায়ে পাঞ্জাবি আর মুখে দাঁড়িয়ে আমি সবসময় টুপি পরি বা ইসলামিক পোশাক আশাক পরতে ভালোবাসি, ওই পোশাকে তখন চলাফেরা করি। কাছে গিয়ে আমি তখন সালাম দিলাম, আসসালামু আলাইকুম। মহিলার বয়স তো আর বোঝা যায় না, বোরকার ভিতরে। তো আমি তখন বললাম আপনি কি কোথাও যাবেন, কারণ আমি যদি চলে যাই তাহলে বাজারটা পুরো অন্ধকার হয়ে যাবে, বাজারে থাকবে শুধুমাত্র বাজার পাহারাদার যে আছে সে, আর আমাদের ওই বাজার পাহারাদারটাও খুব বেশি একটা ভালো না। তো তখন আমি চিন্তা করলাম যে আমি কাছে যা সালাম দিচ্ছি, দুজনে বইসা আছে, সাথে একটা ব্যাগ আছে, একটা লাল ব্যাগ আছে, ব্যাগ নিয়ে বইসা আছে, বুঝে যায় যে উনি হয়তো শহর থেকে বা ঢাকা থেকে আসছে, এরকম তার পোশাক আশাকে। আমি তখন বললাম যে আপনি কই যাবেন কোথায়? পরে বলতেছে, কোনো কথা বলে না, প্রথমে কয়েকটা করছে, কোনো রা করে না, কোনো কথা বলে না।
অনেকক্ষণ পরে বলতেছে, একেবারে খুব সুন্দর একটা কণ্ঠে, মিষ্টি একটা কণ্ঠে বলতেছে, আমার স্বামী বলছিল আসবে, এখনও আসে নাই। গাড়িটা তো আগে চলে আসছে অনেক আগে, আমার স্বামী সম্ভবত পরে আসবে। পরে আমি বললাম যে আপনার স্বামীর নাম কি? তো স্বামীর নাম বলে না। পরে আমি বললাম আপনি কোন গ্রামে যাবেন, গ্রামের নামটা বলেন। পরে তিনি গ্রামের নামটা বললো, এবং গ্রামটা আমাদের গ্রাম থেকেও বেশ অনেকটা দূরে, মানে এই বাজার থেকে গ্রামটা অনেক দূরের একটা গ্রাম। তো ওই গ্রামে মানুষ যাওয়ার জন্য কিন্তু সামনে আরেকটি স্টেশন আছে, সেই স্টেশনে নামে। আমি তারে এটাও জিজ্ঞেস করলাম আপনি সামনের স্টেশনে না নেমে এখানেই নেমে গেছেন কেন? তখনও সে কোনো কিছু রিপ্লাই করে না। তাই আমি বললাম বোন কিছু মনে করবেন, যেহেতু তার কণ্ঠ শুনছি মেয়ের কণ্ঠের মতো লাগছে, আমি বললাম বোন কিছু মনে করবেন না, আমি তো ভ্যানগাড়ি নিয়ে চলে যাচ্ছি, এবং বাজারে থেকে সব ভ্যানগাড়ি ড্রাইভারাই চলে গেছে, বাজারে শুধু বাজার পাহারাদার আছে। আপনি একটা মেয়ে মানুষ এই দোকানের সামনে বসে থাকবেন, এইটা ভালো দেখায় না। আপনি যদি কিছু না মনে করেন, আপনি আমার ভ্যানগাড়ি দিয়ে চলেন, আমি আপনার বাড়িতে নামাই দিয়ে আসি। মহিলা তখন আমারই বলতেছে কি যে না, আমার কাছে টাকা নাই, আমি যাইতে পারবো না। তাই আমি বললাম যে টাকা নাই, ভালো কথা, সমস্যা কি, টাকা না থাকলে নাই, আপনি আমাকে টাকা দিতে হবে, আমি তো সেটা বলি নাই, আমি তো টাকা চাই নাই, আপনি যদি যান তাহলে আমি আপনাকে নিয়ে যাব, চলেন। বলে না, আমার স্বামী রাগ করবে, আমার স্বামী এসে যদি আমার এখানে না দেখে তাহলে সে রাগারাগি করবে, আমি যাব না। তাই বললাম আপনি যদি না যান, এটা আপনার জন্য একটা বিপদ হতে পারে, আপনি বুঝতেছেন না, আপনার জন্য একটা বিপদ হতে পারে, আপনি চলেন। না, মহিলা যাবে না। তা এত জোরাজোরি করার পরও যখন সে যাচ্ছেন, আমি তখন ব্যানগাড়িটা টান দিয়ে অনেকটা সামনে আসছি। আইসা আমার কাছে মনে হলো হায় হায় রে, মেয়েটা যেখানে বসে আছে তার তো একটা বিপদ হতে পারে, আমি তো তারে বুঝাইতে পারতেছি না। এরকম অন্ধকার একটা রাতের বেলায় একটা মেয়ে একা একা ভ্যানগাড়ির এই কী বলে ব্যাগ নিয়ে এখানে বসে থাকবে, খারাপ মানুষের তো এই জগতে অভাব নেই, যে কোনো একটা ক্ষতি তার করে ফেলতে পারে। ভ্যানগাড়িটা ঘুরে আবারও তার কাছে আসছে। এবার আসার পরে আমি বললাম যে আপনি আমারে খারাপ কিছু মনে করেন না, আমি খারাপ মানুষ না, আমার নাম হচ্ছে হাসান, আমি এখানে আপনার ভ্যানগাড়ি চালাই, সবাই জানে। আপনি আমারে খারাপ মনে করেন না, আপনার স্বামীর অপেক্ষায় বসে থাকলে আপনার একটা বিপদ হবে, আপনি আমার সঙ্গে চলেন। তারপর সে বলতেছে আমি কিন্তু আপনাকে কোনো টাকা দিতে পারবো না, আপনি আমার বিনা টাকায় নিতে হবে। আমি বললাম আচ্ছা, আমার টাকা দেওয়া লাগবে না। সে আমাকে আবার ঘুরে বলে আমি কিন্তু আমার স্বামীর কাছ থেকেও টাকা নিয়ে আপনাকে দিব না। আমার আচ্ছা ঠিক আছে, আপনার স্বামীর কাছ থেকেও টাকা নিয়ে আমাকে দিতে হবে না, আপনি চলেন। ভাই কথাটা খুব খেয়াল করবেন। এইটা বলার পরে তখন সে আমার ভ্যানগাড়িতে উঠছে, ওইটা আমি তখন ভ্যানগাড়িটা টান দিলাম। অন্যদিন ভ্যানগাড়ি চালাতে কিন্তু আমার খুব কষ্ট হইতো, মানে কষ্ট হইতো বলতে ভ্যানগাড়িতে একটা মানুষ আছে, একটা প্যাসেঞ্জার আছে, তারপরে ভ্যানগাড়ি চালাইতেছে, ভ্যানগাড়ির তো একটা ওজন আছে, সব কিছু মিলিয়ে মোটামুটি ভ্যানগাড়ির প্যাডেল চাপতে খুব কষ্টই হতো। বাট আজকে মনে হয় কি যে পিছনে মনে হয় কি আমার ভ্যানগাড়িটারে ঠেলতেছে, মানে মনে হয় কি আমি ইঞ্জিন চালিত, এখন বর্তমান যে অটোগুলো আছে না যারা ব্যাটারি লাগাই দিয়ে অটো চালায়, এরকম মনে হয় যে ব্যাটারি চালিত কোনো একটা অটো হয়ে গেছে, অটো রিক্সা হয়ে গেছে ব্যাটারি চালিত, পিছন থেকে মনে হয় কি ধাক্কাইতেছে। আমি আসলে ঠিক বুঝতে পারতেছিলাম না যে পিছন থেকে ধাক্কাবে কি আমার গাড়িটারে। আমি বারবার তার দিকে তাকাই, দেখি উনি বসে আছে, চুপচাপ বসে আছে। এই করতে করতে মসজিদটার কাছাকাছি আসছি। এমন সময় হলো কি হঠাৎ করে আমার ভ্যানগাড়ির সেন্টটা পড়ে গেছে, মানে মসজিদটা কাছাকাছি আসার পরে ভ্যানগাড়ির সেন্টটা পড়ে যাওয়ার পরে আমি ওখানে দাঁড়াইয়া ভ্যানগাড়ির সেন্টটা উঠাইতেছি। সেন্টটা উঠে আমি বললাম যে আপনি একটু দাঁড়ান, সাথে একটা পুকুর আছে, ওই মসজিদের পাশে একটা পুকুর আছে, আমি আপনি বসেন, আমি হাতটা ধুয়ে আসি। মধ্যরাত কিন্তু তখন ভাই, হাতটা ধুইছি, ধোয়ার পরে ভ্যানগাড়ির কাছে আসছি, আসার পরে সে আমারে বলতেছে আপনি আজকে নামাজ পড়বেন না এখানে? আমার ডিরেক্টলি এটা বলছে। তখনও কিন্তু আমার মনের ভিতরে কিছু নাই যে সে আমারে নামাজের কথা বলছে। পরে আমি বললাম যে হ্যাঁ পড়ব। বলে তাহলে আপনি নামাজ পড়ে আসেন, এই মানে এই ইয়েটার সামনে, আপনার কি বলে এই মসজিদের সামনে। তো আমারে বলে যে যান আপনি এখানে নামাজ পড়ে আসেন। তো এটা বলার পরে আমি তখন কোনো কিছু না বুঝে যা অজু করছি, অজু করে মসজিদে নামাজ পড়তে ঢুকছি। ঢুকার পরে নামাজ পড়তেছে, মানে নফল 2 রাকাত নফল নামাজ পড়লো। 1 রাকাত পড়ার পরে আমি শুনতেছি পিছন থেকে আমারে বলতেছে আমি আমার স্বামীর সঙ্গে চলে যাচ্ছি, আমি আমার স্বামীর সঙ্গে চলে যাচ্ছি। এই কথাটা 2বার বলছে। তা আমি যেহেতু নিয়ত বাঁধা অবস্থায়, আমি আর পিছনের দিকে ফিরে তাকাই নাই, নিয়ত যেহেতু বাইরে ফেলছে, আমি তো পিছনের দিকে তাকাই নাই। সে তো বলছে আমার স্বামীর সঙ্গে চলে যাচ্ছি। আমার একটা ধারণা ছিল হয়তো তার স্বামী সাইকেল নিয়ে আসছে বা হাইটে আসছে, সম্ভবত তারা রাস্তায় দেখছে বা নিয়ে যাচ্ছে, এরকম কিছু একটা। আমি তখন নামাজ আদায় করছি, নামাজ আদায় করে সালাম কালাম ফিরেয়া আমি তো বুঝছি উনি চলে গেছে, এটা তো আমার বলেই গেছে ওই আমার পিছনে দাঁড়ায়া। আমি তখন এই মসজিদ থেকে বেরোইছি, বেরোয়া
ভ্যান গাড়ি গেছে এসে দেখি কি ভাই, ভ্যান গাড়ির উপরে ওনার যে লাল ব্যাগটা আছে ওই ব্যাগটা রয়ে গেছে। তখন আমি একটু অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, উনি তো বলছে উনি চলে যাবে, তা যদি চলেই যায় তাহলে ভ্যান গাড়ির উপরে এই কালো মানে এই লাল ব্যাগটা রয়ে গেল কেন? সে কি তার ব্যাগ নেয়? আর একটাই তো ব্যাগ, এমন তো না যে তার সাথে 2-3টা ব্যাগ আছে সে নিতে ভুলে গেছে, তাও তো না। একটা ব্যাগ এটা নিবে না কেন? এটা তো সে নিয়ে যাবে, আর তার স্বামী যদি তাকে রিসিভ করে নিয়ে যায় তাহলে তারা ব্যাগ নেবে না কেন? মধ্যরাত, চারদিকে মোটামুটি ঘুটঘুটে অন্ধকার বলাই চলে। এমন সময়ের ভিতরে আমি চিন্তা করতেছি যে ঘটনাটা কি, কোনো কিছু মিলাইতে পারতেছি না। যে আমি এটাও বুঝি না সে ইচ্ছে করে ফেলে দিয়ে গেছে, আবার এটাও বুঝি না সে মানে কি ঘটনা কি জানি না। চারদিকে অন্ধকার, তারপরও অনেকক্ষণ দাঁড়ায় আছে যে দেখি মহিলা আবার ফিরে আসে কিনা। অনেকক্ষণ দাঁড়ায় আছে যে সে আবার ফিরে আসে কিনা, হয়তো ব্যাগটা ভুলে রেখে গেলে আবার নিতে আসবে। দেখলাম যে না ভাই, এত রাত পর্যন্ত দাঁড়ায় আছি, ব্যাগটা নিতে সে আর আসলো না। পরে সে তো আমারে বলছে যে অমুক গ্রামে তার বাড়ি, তো সেই গ্রামে সকালবেলা গিয়া খোঁজ কইরা আমি তার ব্যাগটা দিয়ে আসবো। এই চিন্তা ভাবনা করেই তখন আমি ভ্যান গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দিছি, তার ব্যাগটা নিয়ে রওনা দিছি। বাড়িতে গেছি, যায়া হাত মুখ ধুইছি পরে আবার এখানে আমার একটা জিনিস মনে হয়েছে, আমার বউ কিন্তু 5 ওয়াক্ত নামাজ কালাম পড়া একটা মেয়ে, মানে হালিমার কথা বলি, খুবই ধার্মিক, মানে খুবই ভালো। যেমনটা আমি, আমার বউ কিন্তু একদম 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে। আমার কিন্তু বাচ্চা কাচ্চা হয় নাই, আমার বউ খুব ভালো। ঘরে গেছি, পরে ব্যাগ দেখে আমার বউ তখন বলতেছে এটা আপনি কোত্থেকে আনছেন? আমি কিন্তু যতক্ষণ না রাত্রে বাড়ি যাবো আমার বউ কিন্তু বসে থাকবে, সে কিন্তু খাবে না, খাবার নিয়ে বসে থাকবে। আমি গেলে পরে আমার সঙ্গে খাবার খাবে, তারপরে শুইতে যাবে, আদারওয়াইজ সে খাবার খায় না। বাড়িতে গেছি, যাওয়ার পরে আমারে বলতেছে যে আপনি এটা কোত্থেকে আনলেন ব্যাগ এটা? আমি বললাম আরে বউ এই ঘটনা, ব্যাগটা কিন্তু ময়লা, মানে লাল ব্যাগ হইলো ময়লা এবং অনেকটা ছিঁড়ার টাইপের, আবার কিছু জায়গায় সুই সুতা দিয়ে সেলাই করে রাখছে, খুবই পুরানো, মানে দেখেই বোঝা যায় যে মানে ব্যাগের অবস্থা খুব দুর্লভ আর কি। তাই বউরে বলেন যে বউ এই ঘটনা। আমার বউ তখন বলে আগে খাইতে আসেন পরে কথা বলি। ব্যাগটা রাইখা ঘরের মধ্যে রাইখা তখন আমি আমার বউ খাইতে গেছে। তাই খাবার খাইতেছে আমি, বউ আমারে বলতেছে যে কি বলেন আপনি, মহিলা যদি একটাই ব্যাগ নিয়ে আসে সে তার ব্যাগ রেখে চলে যাবে কেন? এটা গেল এক কথা। দ্বিতীয় কথা আমারে বলতেছে যে ব্যাগ যদি রাইখেই যাবে তা ব্যাগের অবস্থা এরকম কেন? মানে সে, আমার বউ আমাকে বিভিন্নভাবে বুঝাইতেছে। দুজনে আলাপ আলোচনা করছে, খাওয়া দাওয়া করছে, রাত তখন প্রায় আপনার 2:30টার কাছাকাছি বেজে গেছে। খাওয়া দাওয়া শেষ করে আসছি, পরে আমার বউরে বললাম ব্যাগ খুলবো নাকি, ব্যাগে কি আছে? আমার বউ বলে আপনি কি পাগল হইছেন? একটা মহিলা ভুল করে তার ব্যাগ রেখে গেছে, মহিলাদের কত গোপন কাপড় চোপড় থাকে, আপনি এগুলো কেন দেখবেন? সকালে মহিলার ব্যাগ মহিলার দিয়ে আসবেন, এটা আপনার খোলার দরকার নেই। তখন কী করলাম, টেবিলের উপরে ব্যাগটা রাখছি। টেবিলের উপরে ব্যাগটা রাখা আমি আর আমার বউ তখন ঘুমাইতে গেলাম। ঘুমিয়ে গেছি। সকালে ফজরে আজানের সময় আমি কিন্তু আবার যত রাতেই ঘুমাই, আল্লাহ আকবার বলে হুজুর আজান দিবে আমার ঘুম ভেঙে যাবে, মানে আমি কিন্তু এমন একটা লোক। হুজুর আজান দিছে পরে আমি তখন এই ঘুম থেকে উঠে গেছি। ওইটা অজু করছি, অজু করে আপনার ফজরের নামাজ পড়ছি। নামাজ পড়ে আমি ঘরে আসছি, আমার বউ তখন নাস্তা রেডি করছে। নাস্তা পানি খাই আমি আবার একটু শুইলাম। আজকে তো লেট করে বেরোবো, কারণ ওই গ্রামে যাব, ওই বিন গ্রামে যাব মহিলার ব্যাগ দিয়ে আসার জন্য। তো এই চিন্তা করেই তখন আমি করলাম কি, যে ওই পাশের গ্রামে যাব, তো আমি আবার একটু শুইছি, রেস্ট করছি। 8টার দিকে আমার বউ তখন আমার ডাইকা দিছে। ডাইকা বলে আপনি কি আজকে গাড়ি চালাবেন না? আমি বললাম চালাবো, তো আগে মহিলারকে ব্যাগ দিয়ে আসি। বলে ঠিক আছে যান। তো ব্যাগটারে সিটের নিচে রাইখা আমি তখন আবারও এই মহিলার গ্রামের দিকে রওনা দিলাম। অনেক দূরের গ্রাম, আমাদের গ্রাম থেকেও মোটামুটি খানিকটা দূরে বলাই চলে। সেই গ্রামে গেছি। যাওয়ার পরে গ্রামের ভিতরে ঢুইকা, তো আমি আসলে তো মহিলার নামও জানি না, ঠিকানাও জানি না। বেশ কয়েকবার তার জিজ্ঞেস করলাম আপনার স্বামীর নাম কি, সে কিন্তু বলে নাই। এখন স্বামীর নামও বলে নাই, তো এখন একটা গ্রামে তো আর একটা দুইটা ঘর না, একটা দুইটা বাড়ি না, অনেকগুলো বাড়ি আছে। তা কোন বাড়িতে গিয়ে খুঁজবে তা বুঝতে পারতেছি না। এই করতে করতে আর চায়ের দোকানে যায় তখন বসছে, কারণ সকালে গ্রামের বাড়িতে দেখবে যে চায়ের দোকানে প্রচুর মানুষের আড্ডা হয়। তো চায়ের দোকানে গিয়ে বললাম যে ভাই 1 কাপ চা দেন। তারা চা দিল। চা খাইতে খাইতে বললাম ভাই রে, আমি তো অমুক গ্রাম থেকে আসছি এবং গতকালকে আমার সঙ্গে একটা ঘটনা ঘটছে আপনাদের গ্রামে। এই ঘটনা, একটা ব্যাগ আমি পাইছি, কিন্তু ব্যাগটা কার তা ঠিক জানি না। এই গ্রামেরই কোনো একটা মহিলার হবে, সে রাতে ঢাকা থেকে আসছে। তারা তখন সবাই ইতস্ত করতেছে কি রে ঢাকা থেকে কি আসলো। তখন তারা আমার 2-1টা ঠিকানা দিল, যে আপনি অমুক বাড়িতে যান, গিয়ে জিজ্ঞেস করেন, তমুক বাড়িতে যান জিজ্ঞেস করেন। কয়েকটা বাড়ির ঠিকানা দিল। তাই ঠিকানা দেওয়ার পরে আমি তখন বিভিন্ন বাড়িতে যাই জিজ্ঞেস করতেছি যে আপনাদের বাড়িতে কি
গতকালকে রাতে ঢাকা থেকে কেউ আসছে বা কোনো মহিলা আসছে? হুম। 3টা 4টা বাড়ির ঠিকানা দিল, ওই 3টা 4টা বাড়িতেই গেলাম। সমস্ত বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলাম, কেউই বলতেছে যে না, তাদের বাড়ি থেকে কোনো লোকজন আসে নাই, মানে ঢাকা থেকে কেউ আসে নাই। এরপরে একেবারে চিরুনি অভিযানের মতো চালাইলাম। সবার মুখে একটাই কথা যে যেই কয়টা বাড়িতে আমি গেছি সেই কয়টা বাড়িতেই ঢাকাতে লোক থাকে, এর বাইরে ঢাকাতে কোনো লোকজন থাকে না। এবং এরকম করে করে প্রায় আপনার দুপুরের পর হয়ে গেছে। চিন্তা করলাম আজকে ভাড়াও মারলাম না, ঘরে যেয়ে কী করবো। এই মানে রিক্সার ফোর্ডের নিচেই তখন এই ব্যাগটা রেখে আমি আবারও আপনার ভাড়া মারতে শুরু করলাম। এদিকে সেদিকে ব্যান গাড়ি চালায়া, তো ওই দিন আবার রাত করি নাই, রাতের ভাড়া আর মারবো না, রাতের টিপ মারবো না, সন্ধ্যার দিকেই ঘরে চলে আসছে। মনটাও ভালো নাই। আসার পরে বউরে বললাম যে বউরে এই ঘটনা। আমার বউ বলে আপনি বলেন কি আপনি পান নাই? আমি বললাম যে না পাই নাই। আমার বউ বলে আপনার তো পাওয়াই লাগবে, এই ব্যাগ দেওয়াই লাগবে, এই ব্যাগটা আমাদের ঘরে থাকা ঠিক হবে না, এটা অন্যের আমানত, আল্লাহ কিন্তু রাগ করবে, আপনি কিন্তু এই ব্যাগ যেভাবে হোক মহিলার দিয়ে আসবেন। আমি বললাম তা মহিলায় যে দিয়ে আসবো, আমি তো পুরোটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজছি, আমি তো কোনো গ্রামে এরকম কাউরেই পাই না আমি ব্যাগটা দিয়ে আসার মতো। আর এটা তুমি কি বলতেছো যে ছিঁড়াবিরা ব্যাগ? আমার কাছে মনে হয় ভিতরে জামা কাপড় ছাড়া আর কিচ্ছু নাই। এরকমটাই হতে পারে, তুমি যাও বুঝে আমি একটু খুলে দেখি। আমার বই খোলার কথা বলেও রেগে যায়। খুলবেন কেন আপনি? এটা আরেকজনের ব্যাগ, আপনি কেন খুলবেন? আপনি খোলার দরকার নেই। আপনি একটা কাজ করেন, কালকে আপনি আবার যাবেন সেই গ্রামে। আমি বললাম না, তুমি আমার যাই বলো যেটাই বলো, আমি কালকে ওই গ্রামে যাব না। আমি কে যাব? আমি পাইনি, আমি আবার যাবো কেন? এই কথার পরেই আমি তখন করলাম কি, আপনার এই ওই রাতেও ঘুমাইছে। রাতে ঘুমায় সকালবেলা আমার বউ আমারে বলতেছে একটা কাজ করেন, ব্যাগটা আমার কাছে দেন, আমার কাছে দিয়ে আমার সেই গ্রামে নামাই দিয়ে আসেন। আমি গ্রামে খুঁজা খুঁজা যার ব্যাগ আমি তার কাছে দিয়ে আসবো। আমি বললাম তোমার ওই গ্রামে নামাই দিই, ওই বিন গ্রামের মানুষটা আমার বউরে দেখুক, এতে আমার মান সম্মান বাড়বে আর আল্লাহর কাছে আমি সম্মান পাবো। এটা তোমার মনে হয় না? আমার বউ তখন বলতেছে আপনি এমন করতেছেন কেন, কিচ্ছু হবে না, আপনি দেন না। আমি বললাম যে না, তুমি যদি এরকম করেই বলতেছ, আমি আজকে আরেকটা পাক যাই, যে আমি দেখে আসি পাই কিনা। আমি ওই দিন, এর পরের দিন আমি আবারও এই ব্যাগটা নিয়ে ওই গ্রামে গেছি। সবাই তখন আমার নিয়ে হাসাহাসি করে, ধুর মিয়া আপনি একটা পাগল মিয়া, ব্যাগ একটা পাইছেন, 2বার আসছেন খোঁজার জন্য, কোত্থেকে কই আপনি এমন কেন? ব্যাগ খোলেন দেখেন ব্যাগের ভিতরে কী আছে। আর যদি এই ব্যাগের ভিতরেও মূল্যবান কোনো কিছু থাকতোই, তাহলে যে মহিলা ব্যাগ ফালাইয়া গেছে সে অবশ্যই আপনাকে খুঁজে বাইর করতো। আপনার স্টেশনে যাওয়া লোকদেরকে জানাইতো। আপনি তো আপনার নামও বলছেন, আপনার নাম হাসান, বা আপনার নাম না বললেও মহিলা তো স্টেশনে যাইতো, যে কিছু মানুষকে জিজ্ঞেস করতো সে একটা ব্যাগ হারাইছে, এই ব্যাগের ভিতরে কিচ্ছু নাই, যদি কিছু থেকেই থাকবে তা মহিলা আপনাদের খুঁজতো, আপনার মহিলারা খোঁজার দরকার নেই। তো ওদের কথাও দেখলাম ভাই বেশ ভালোই যুক্তি আছে, যে যদি আসলে ব্যাগের ভিতরে কিছু থাকতো তাহলে তো মহিলা মানে নিজেই খুঁজে বের করতো। আমার তো মনে হয় ভাই ব্যাগের ভিতরে কিচ্ছু নাই। এবার আমি চলে আসছি আবারও বাড়িতে। আসার পরে ওই আবার ভ্যান গাড়ি টার্গে চালাই আপনার রাত্র 8টা 9টার দিকে আসছে। ঘরে এসে আমার বউরে বললাম যে দেখো, এই ব্যাগের কাহিনী বন্ধ করো, এই ব্যাগ নিয়ে আমি আর কোনো কাহিনী চাই না, এই ব্যাগ নিয়ে আমি আর কোনো কাহিনী চাই না, হয় এই ব্যাগটা পুকুরে ফালাই দাও, আর নাহলে এটা খুলে কী করবা তুমি করো, আমি আর এই ব্যাগ নিয়ে কোথাও যাইতে পারবো না, আমার এই ব্যাগ নিয়ে আর কোথাও যাইতে ইচ্ছে করতেছে না। আমার বউ তখন বলে তাহলে একটা কাজ করেন, ব্যাগটা থানায় দিয়ে আসেন, আপনি কালকে গিয়া ব্যাগটা থানায় দিয়ে আসেন, কারণ যদি কেউ হারাইয়া ফেলে সে থানায় গিয়া খুঁজবে। আমি আমার বউরে তখন হাসি দিয়ে বললাম, বউরে এই ব্যাগটার মধ্যে যদি কিছু থাকতোই তাইলে এই ব্যাগটা যে রাইখা গেছে সেই মহিলা থানায় না গিয়া স্টেশনে যেয়ে খবর নিত, স্টেশনে যেয়ে অন্য অন্য ব্যানগাড়ি ড্রাইভারদেরকে জিজ্ঞেস করতো যে এমন একটা ব্যাগ আমি হারাইছি, এই ব্যাগের মধ্যে কিচ্ছু কসু নাই। এটা তুমি উল্টাপাল্টা বলতেছ, আমার আর এসব কথা কই না তো। এই কথা কয়েই তখন আমি শুয়ে গেছি, রাতের বেলায় শুয়ে গেছি, আর বউর সাথে কথা কইলাম না। রাত্র 2টা কি 2:30টার দিকে আমার বউ তখন আমার ডাকতেছে আপনি উঠেন উঠেন, কয়েকটা ডাক দিছে, দেওয়ার পরে আমি বললাম কী হয়েছে, উঠবো কে, কী হয়েছে? আমার বলে আপনি তাড়াতাড়ি উঠেন, কথা বাড়াইয়েন না, উঠেন। কি দেরি, বউ যখন এমন করে করতেছে, ঘটনা কি বলবে আমার, আমি তখন উঠছি। উঠার পরে আমার বউর চোখগুলো তখন অনেক বড় বড় হয়ে আসে, বড় বড় চোখ আমার দিকে তাকায় আসে। কি ঘটনা কি বলো? মানে ও হাত পা এরকম কাঁপতেছে, মানে পুরো ঘামাইতেছে। তাই আমি বললাম যে হালিমে কী হয়েছে, তুমি এমন ঘামাইতেছো কেন, তোমার সমস্যা কি, আমার কাছে বলো কী হয়েছে। আমার বউ তখন আমারে বলে যে ব্যাগটা কি খুলছিলেন? আমি বললাম না, ব্যাগটা আমি খুলি নাই। ক্যা? বলে দেখেন ব্যাগে কি আছে। আমি বললাম ব্যাগে কি আছে? বলে দেখেন না।
ব্যাগ খুলে তো আমি অবাক। মানে এই চিরা ব্যাগের ভিতরে এই গয়নাগাটি, এই টাকা পয়সা, এটা তো কোনোদিনও সম্ভব না। হ্যাঁ, কয়েকটা ছেঁড়া কাপড় আছে, কিন্তু কাপড়ের সঙ্গে অনেকগুলা গয়নাগাটি, অনেকগুলো টাকা। তাই আমি আমার বউরে বললাম, এই গয়নাগাটি এবং অল্প গয়না না, এবং যে গয়নাগুলো আছে এগুলো কোনো নর্মাল গয়নাও না। আমরা জামাই বউ তখন দুজনেই অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, এগুলো কোত্থেকে আসলো। আর এগুলো যদি কোনো মহিলা ফেলেই যাবে তাহলে তো সে অবশ্যই আমাদেরকে খুঁজে নিত। তার এত টাকার গয়না, এত টাকা পয়সা শিখিয়ে এমনি দিয়ে যাইতো। এই কথার মাঝে আমি তখন হঠাৎ করে আমার বউরে বলতেছে, আচ্ছা বউ, আমার মাথার মধ্যে একটা জিনিস আসছে। আমার বউ বলে, কি? আমি বললাম, সারা রাস্তায় ব্যানগাড়িটায় কোনো সমস্যা হইল না, আমি চালাই আসলাম। যে মসজিদে আমি নফল নামাজ পড়ি সবসময়, ওই মসজিদের সামনে আসার পরে কেন ব্যানগাড়ির চেনটা পড়ে গেল? এটা না হয়ে মানলাম যে হয়তো পড়তেই পারে, চেন তো যে কোনো জায়গায় পরে ওখানে পড়ে গেছে। এই মহিলাকে তো এর আগে আমি আর কখনোই দেখি নাই, বা তারে আমি ভাড়াও মারি নাই। এই রাতের বেলায় আমি কখনোই কোনো মহিলার ভাড়া ওভাবে মারি নাই। আর মারলেও আমার গাড়িতে যদি কোনো প্যাসেঞ্জার থাকতো, আমি কিন্তু কখনোই ওইখানে গাড়ি থামাইয়া নফল নামাজ পড়ি না। যদি আমার রিক্সায় কোনো প্যাসেঞ্জার থাকে, ভ্যান গাড়িতে কোনো প্যাসেঞ্জার থাকে, আমি তারে নামাই দিয়ে আইসা আমি ওইখানে নামাজ পড়ি। আর অন্যথায় আমি যদি খালি ভ্যান গাড়ি নিয়ে আসি, ধরুন আজকে ভাড়া পাই না, ভ্যান গাড়ি খালি, আমি তখনই এই মসজিদে নামাজ পড়ি, নফল নামাজটা পড়ি মধ্যরাতে। এছাড়া কিন্তু আমি নফল নামাজ পড়ি না। এই বেটি বা ওই মহিলা কিভাবে আমারে বলল যে আজকে এখানে নফল নামাজ পড়বেন না? আমার বউ বলে, আপনি এটা বলছেন? বললাম, হ্যাঁ। ওই মহিলা, ওই বেটি আমারে নিজে বলল যে আপনি আজকে নফল নামাজ পড়বেন না। তা আমি যেখানে নফল নামাজ পড়ি এটা তো তুমিও জানো, আমি তো তোমার কাছেও কখনো বলি নাই। তাহলে এই মহিলা কেমনে জানলো? বউ আর আমি তখন আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহ এটা কি? এমন করতে করতে তখন ফজরে আজান দিছে। আমি তখন আমার বউরে বললাম, আমি তখন নামাজও যাইতেছি না, এই জায়গার মধ্যে বসে আছে। আমার বউ বলে, আপনি নামাজে যাবেন না? বললাম যে না, আমি কিসের নামাজে যাব? এটা কি হইলো আমাদের সঙ্গে? আমি এই প্রথম আপনার ফজরের নামাজ কাজা করছি। আমার জীবনে মনে হয় আমি নামাজ খুব, মানে যতই বিপদে থাকতাম কখনো নামাজ পড়া বন্ধ করতাম না। সেদিন আমি নামাজ পড়ি নাই, শুধু এই জিনিসটা পাইয়া। আমার বউ তখন আমার বলে, এখন কি করবেন? আমি তখন চিন্তা করতেছি কি করব, মানে কি করব তখন এটা ভাবতে ভাবতে আমি বললাম, আগে একটা কাজ করি, টাকা যেহেতু পাইছি ঘরটা আগে বানাই ফেলি। আগে ঘরটা বানাই, ঘরের কাজটা শেষ করি। আমাদের তো ভাঙা ঘর, এবং বৃষ্টি আসলে পরে আমরা খুব বিপদে পড়ে যাই। তো আগে ঘরের কাজ শেষ করি, পরের চিন্তা পরে। আমার বউ বলতেছে, আপনি অন্যের একটা ইয়ে দিয়া ঘরের কাজ শেষ করে আপনার ঘর বানাবেন, এটা কি ভালো হবে? যে ভালো হবে কি খারাপ হবে আমি জানি না, আমি আগে ঘরটা বানাই। এই কথা বলেই তখন আমার বউর সঙ্গে কথাবার্তা বলে আমার বউ কিন্তু বাধা দিছে, আমি তার বাধা শুনি নাই। গয়নাগাটিগুলো আমার মায়ের হাতেও দিই নেই, আমার ভাই বা ভাবি কারো হাতেই দিই নেই। কিছু গয়না আমি লুকাইছি, আমার মতো একটা গোপন জায়গার মধ্যে লুকাইছি। আর বাকি যে টাকাগুলো ছিল, গয়নাগুলো আছে, এগুলো দিয়ে আমি ঘরের কাজ ধরছি। তদনগত আমি ঘরের বিল্ডিং উঠাই ফেলি। ওই সময় আমাদের এলাকাতে, মানে আমাদের অত্র এলাকাতে কারো বিল্ডিং নেই। সবাই তখন আমার বাড়িতে আসে, কিনে আমি টাকা কই পেলাম। এখানে আরেকটা জিনিস কি, গ্রামে গ্রামে সবাই বলা বলিও আবার করতেছে, হাসান একটা ভালো ছেলে, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর পথে চলে, এই জন্য হয়তো আল্লাহ ওরে কোনো না কোনো দিক দিয়ে মনে হয় ধনী বানিয়ে দিছে। এটাই সবাই বলা বলি করতেছে যে নামাজ কালাম পড়লে আল্লাহর কাছে সব পাওয়া যায়, হয়তো নামাজ কালাম পড়ার কারণে আল্লাহ ওরে দিয়ে দিছে। তা আমি আবার ওই গ্রামের মানুষের কথায় অতটা গুরুত্ব দিই না, বা তারা যা বলছে যেটার উপরে আমি তখন যে ঠিক আছে। ঘরের কাজটা হয়েছে, এবার আমার বউ তখন বলতেছে, একটা কাজ করেন, ঘর তো বানাইলেন, আমাদের এলাকার মসজিদটা তো ভাঙা, এই মসজিদটা আপনি একটু ঠিক করে দেন। তখন ভাই বুক পকেটে টাকা চলে আসছে, তখন কিন্তু আর কাউরি চিনি না। আমার বউর কথা তখন আমার কাছে তিতা লাগে, ভালো লাগে না, মানে অসহ্য লাগে। আমি বউরে বললাম যে না, আমি দিব কেন, আমার দেওয়ার কি আছে, আমি দেব না। মসজিদ বানানোর লোক আমাদের গ্রামে অভাব নাই, বহু টাকাওয়ালা লোক আছে, তারা মসজিদ বানাবে, তারা করবে, আমি কেন করবে না, আমি করব না। আমার বউ আমারে বলা, হাইরে একটা মসজিদ আপনি করে দেন, আপনি তো টাকাটা এমনিই পাইছেন। আমি যে না, আমি টাকা এমনি পাইছি বা যেমন পাইছি, এই তোমার কি, আমি করব না, মানে আমার বউরে আমি মানা করছি। এরকম করে তখন জমি জমা কিনতে শুরু করলাম। মসজিদের কাজটা করি নাই, না করে জমি জমা কিনছি। আপনার বিলের পাশে এখানে সেখানে অনেক জায়গায় জমি পাইতেছি, কিনতেছি, ভালো ভালো জমি কিনতেছি, নিজের নামে কিনতেছি। তখন আমি বেশিরভাগ সময় রাতের বেলায় বাজারে থাকি, বাড়িতে আসি না। এবং তখন আমার যে একটা অতীত ছিল ভাই, অল্প সময়ের ভিতরে আমি আমার হারানো অতীতটা ভুলে গেছি। আমার অতীত জীবনের কোনো কথা বা অতীত জীবনের কোনো স্মৃতি বা অতীত আমি পুরোপুরিভাবে ভুলে গেছি বললেই চলে। অতীত আর আমার মনে নাই।
আমি তখন শাহিনশার মতো মানে রাজার মতো জীবনযাপন করতেছি, রাজার হাওলাতে চলতেছি, রাজার হাওলাতে খাইতেছি, ঘুরতেছি, ফিরতেছি। এই করতে করতে আমার ভিতরে একটা সময় আমার বউ হালিমের আর ভাল লাগে না। মানে ভালো লাগে না বলতে তারাই আমার কেমন যেন একটু অসহ্য বা মানে যন্ত্রণাদায়ক লাগতেছে। এভাবে হালিমার আমি সহ্য করতে পারি না। তার ভিতরে কিছুদিন পরে হঠাৎ করে আমার বড় ভাবি আমার এসে জিজ্ঞেস করতেছে, হাসান তোমরা কি কোনো কিছু পাইছো? যদি পাইয়া থাকো এখনও ভালো আছে, গ্রামবাসীর কাছে বলে দাও, তা না হলে কিন্তু পুলিশে এসে ধরে নিয়ে যাবে। আমি কিন্তু খবর পাইছি তোমরা কিন্তু কিছু একটা পাইছো। এইসব জিনিস পাইলে এগুলো সরকারি জিনিস, সরকারে দিয়ে দিতে হয়, তা না হলে পুলিশে এসে নিয়ে যাবে, পুলিশ এসে কিন্তু ধরে নিয়ে যাবে। তো তখন আমার মনে হলো যে আমার বউ মনে হয় এই হালিমা মনে আমার ভাবিরে বলে দিয়েছে, কারণ হালিমার সঙ্গে আমার ভাবির একটা ভালো সম্পর্ক, বড় ভাবির সঙ্গে। তা আমি বলছি মনে হয় হালিমা বলে দিছে। ওই ঘরে আসার পরে আমি বউরে বললাম যে কি ব্যাপার, তুমি কি ভাবির কাছে বলে দিছো আমরা কি পাইছি? ওই বলে না। আমি বলবো কে, আর যেটা পাইছো এটা তুমি হারাম পাইছো, তুমি হারাম খাইতেছো। মানে ওই তখন ফতুয়াবাজি শুরু করছে, আমি হারাম খাইতেছি, আমি হারাম টাকা পাইছি, আমি খারাপ হয়ে গেছি, এটা সেটা। তখন আমি একটু মোটামুটি আপনার যে উল্টাপাল্টা সিগারেট বা এগুলো একটু 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 খাইতাম, ভাল লাগতো। তখন দেখলাম যে না রে ভাই, ওই দেহি আমার উপরে খুবভাবে আপনার শুরু করছে, মানে যায় ঝামেলা শুরু করছে। আমি চিন্তা করছি ওর যদি আমি ছাইরা দিই তাইলেও তো বিপদ, ওরে ছাইরা দিয়েও সবার কাছে যদি বলে দেয় আমি এমনি এমনি টাকা পাইছি, তাহলে তো আমি বিপদে পড়বো। আর সংসার করাও তো ওরে নিয়ে আমার ভালো লাগে না, আমি তার নিয়ে সংসারও করবো না। এই বলার পরে আমাদের গ্রামেরই একজন ফকির আছে, মানে দরবেশ বলা চলে, উনি আবার মোটামুটি কিছু তাবিজ তুমান বা কিছু এরকম কিছু করে। ওনার কাছ থেকে তখন আমি একটা জিনিস আনছি, যে কোনো একটা আপনার পাখির মাংস উনি আমারে দিছে, দিয়া বললো যে এটা খাওয়াই দাও, কোনোভাবে যদি এটা খাওয়াইতে পারো তোমার বউ তুমি যা চাইতেছো তাই হয়ে যাবে। এই বলার পরেই তখন আমি আইনে হালিমারে দিলাম খাওয়াইয়া। হালিমারে যখন খাওয়াই দিলাম ভাই, আর কোনো লেট নেই। হালিমারে খাওয়ানোর পরে মোটামুটি হালিমা তখন আপনার এই হয়ে গেছে, মানে যেমনটি আমি চিন্তা করছি তেমনটি এই কয়েক মাস পরেও পাগল, মানে পুরোপুরিভাবে পাগল হয়ে গেছে। কাপড় চোপড় গায়ে রাখে না, ঘর থেকে বেরিয়ে যায়, এরে জড়ায় ধরে ওরে জড়ায় ধরে, মানে পরিপূর্ণভাবেও তখন পাগল হয়ে গেছে। আমি তখন আলহামদুলিল্লাহ, আমি তো এটাই চাইছিলাম যে ও পাগল হয়ে যাক, এটাই আমার চাওয়া ছিল, পাগল হয়েছে, কিন্তু পাগল হয়েই গেছে, যেমনটা আমার চাওয়া ছিল তেমনটাই হয়েছে। এবার যখন ও পাগল হয়ে গেল, আমি আমার মতো করে এবার আসি, বিভিন্ন খারাপ মেয়েদের কাছেও যাচ্ছি, টাকা পয়সাও কামাইতেছি। এই আপনার দিন রাত মিলিয়ে এক ভালো অবস্থানের মধ্যে তখন চলে গেছে। এইভাবে প্রায় 1.5 থেকে 2 বছর মতো কেটে গেছে। আমার টাকা পয়সাও মোটামুটি ওইখান থেকে যা আনছি আমি কিন্তু বেশিরভাগই নষ্ট করছি, তারপরেও জমি জমা কিনছি, ওখানে যা পাইছি তা দিয়ে প্রচুর জমি কিনছি এলাকাতে, টাকা কিন্তু নষ্টও করছি, জমি জমাও কিনছি। এইভাবে প্রায় কয়েকটা বছর কেটে গেছে। কয়েকটা বছর কেটে যাওয়ার পরে একদিন হইল কি, আমি ঘর থেকে বেরোইছি পরে আমার যে বড় ভাবি আছে তার ঘরে খাইতে যাব। আপনার বিকেলবেলা, তখন বিকেল না 2টার দিকে হবে এরকম, আমি ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে খাইতে, তখন আমার বউ নেই, আমি বড় ভাবির ঘরেই খাইতাম। তো উঠার পরে এই আমাদের ঘরের পাকাটা থেকে নামতেছিলাম, এমন সময় হঠাৎ করে যে কাদার মধ্যে আমি পড়ে যাই। তো পড়ে গেলে ঘরের এটা তো পাকা ছিল, ওটা তো পাকা, এই পাকার মধ্যে ভাই আমার এই জায়গাটা লাগে, এই জায়গাটা আমার পাকার মধ্যে ভারী খায়। খাওয়ার পরে এমন ব্যথা হয় রে ভাই, জন্মের ব্যথা। ব্যথা হওয়ার পরে আমি সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে, যে কোনো কিছু ফাটেও নাই, কাটেও নাই, কোনো কিছুই হয় নাই, কিন্তু মনে হয়েছে আমার মজকটা না রাখাইছে। এই ব্যথা শুরু হয়েছে, ব্যথা আর ভালো হয় না ভাই, দুর্দান্ত ব্যথা করে। আয় হায় এখন কি করব, ব্যথার জ্বালা সহ্য করতে পারি না, দুনিয়া অন্ধকার মনে হয়। এইবার আমার ভাইয়ের বউরা এরা আমাদের ডাক্তারের কাছে নিয়ে যাইতেছে, বড় বড় ডাক্তার দেখাইতেছে। কোনো ডাক্তার কোনো কিছু ধরতে পারে না, কত রকমের পরীক্ষা নিরীক্ষা, মাথায় এক্সরে, এই সে কত কিছু করতেছে, কিন্তু কোনোভাবেই কোনো ডাক্তার ধরতেই পারতেছে না যে আমার সমস্যা কি। এবং সমস্যা কি, যে ব্যথাটা ওঠে না, ওই ব্যথায় মনে হয় কি যে আমার কলিজা মানে পর্যন্ত ব্যথা করে, পর্যাপ্ত ব্যথা। এই ব্যথা আর আমি নিতে পারি না। এবার সেখান থেকে আমাকে তখন ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। ঢাকায় পাঠিয়ে দিয়ে আমি তখন ঢাকায় নিয়ে যাওয়া হয়। তখন ঢাকা মেডিকেল আমাকে ভর্তি করে। এই থেকে বড় বড় পরীক্ষা, বড় বড় ডাক্তার, আর আমি প্রতি মাসে মাসে জমি বিক্রি করতেছি। তখন এক ডাক্তারের কাছে গেলে আপনার বহু টাকা লাগতেছে চিকিৎসার জন্য। প্রাইভেট হসপিটালে যাচ্ছি, প্রাইভেট ডাক্তার দেখাইতে আসছি, প্রচুর পরিমাণে টাকা যাইতেছে। জমি বিক্রি করতেছি 1 দিন 2 দিন নয়, টানা 7টা বছর এই হসপিটালের বারান্দা আমার কাটে। 7 বছরে কি হইলো ভাই,
আমার যত জমি জমা ছিল তা গেল। আমার বাপের যে শেষ ভিটাটা ছিল, যে ভিটে আমি থাকতাম, ওই ভিটাটা গেল। যে ঘরটা বানাইলাম সে ঘরটা গেল। কিন্তু আমার মাথা ব্যথা গেল না, আমার ঘাড় ব্যথা গেল না। হায় 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 হায়, ঘাড় ব্যথায় আমি রাস্তার পাশে বসে কান্না করি, এখানে বসে কান্না করি, ওইখানে বসে কান্না করি, পাগলের মতো রাস্তা রাস্তায় ঘুরি, পাগলের মতো রাস্তা রাস্তায় ঘুরি। মানে আমার তখন আর কোনো হুঁশ নাই, আমার আর তখন কোনো হুঁশ নাই। পাগলের মতো রাস্তাঘাটে ঘুরতেছি এভাবে প্রায় অনেকগুলা বৎসর কেটে যায়। আমার আর এই ঘাড় ব্যথা, এই ব্যথাটাই আমি আর কোনোভাবে ভালো করতে পারি না। এটা আর কোনোভাবেই ভালো হয় না, ভালো হয় না, হয় না, হয় না, হয় না। লাস্ট পর্যন্ত আমি, আমার ভাইয়েরা, যে ভাই বা ভাইয়ের বউ যারা আমারে জান প্রাণ দিয়া ভালোবাসতো, আমি উফ বললে তারা দৌড়ে এসে আমারে ধরতো, আমার এত আদর করতো, তারাও যখন দেখলো যে আমার মধু শেষ, তারাও আর আমার সঙ্গে নাই। এখন আর আমি টাকা ইনকাম করতে পারি না, বা আমার ধরেন জমি জমা যা ছিল সব গেল, সব বিক্রি করে দিছি, তারা তখন আর আমার এক মুঠ ভাতও দেয় না। আর আমার এই মানে ঘাড়ের ব্যথার কারণে আমি কোনো কাজও করতে পারি না, কোনো কাজ করবো সেটাও পারি না। অবাক করা হলো, কোনো ডাক্তার, বড় বড় মেডিকেল বোর্ড বসেছে, তারা পর্যন্ত বুঝতে পারতেছে না যে এই ব্যথা কোত্থেকে আসে। পরিশেষে তখন আমার একটাই রাস্তা, সেটা হচ্ছে ভিক্ষা। মানে ভিক্ষা করা ছাড়া আমার কাছে আর কোনো গতি নেই। আমি এখন কি করব? আমি শেষ পর্যন্ত এই ভিক্ষার প্রসঙ্গেই নেমে গেলাম। এলাকাতে ভিক্ষা করতাম, যেহেতু নামাজ কালাম পড়তাম, একটা সময় সবাই মানছে, বা এরকম করে ভিক্ষা করতেছি। এই করতে করতে আমি তখন আমাদের রংপুরের একটা মাজার আছে, নাম করা একটা মাজার, ওই মাজারের সামনে একদিন ভিক্ষা করতেছি। এই মাজারের সামনে ভিক্ষা করার সময় হঠাৎ করে আমার বউ হালিমারে আমি দেখলাম, হঠাৎ করে এখানে মানে দিক দিয়ে যাইতেছে। দেখে আমি তখন ভিক্ষা বন্ধ করে ওর হাত চেপে ধরছি, এইটুকুই যাস। আমার দিকে তখন কান্না করতেছে, মানে কান্না করছে তো পাগল, তারপরও কান্না করতেছে। আচ্ছা তুই আমার চিনছস? বলে চিনছি। যে কে? আমি। বলে আপনি আমার স্বামী। আচ্ছা আমার নাম কি? বলে হাসান। তুই এখানে কি করস? কিছু বলে না। তো তখন এলাকার অনেক মানে যারা আছে এখানে, অনেকে বলে সে নাকি মাঝে মাঝে এখানে আসে, মাঝে মাঝে আইসে একদিন দুদিন থাকে, এরপর কই জানি চলে যা, আবার জানি আস। আমি বলি তোর নিয়ে আমি বাড়ি যাব, চল। তখন আমি ভিক্ষা করি, মোটামুটি আমার কাছে কিছু টাকা আছে, এই নিয়ে আমি তখন বাড়িতে আসছি। ওরে নিয়ে বাড়ি আসার পরে আমার বোন, আমার ভাইয়ের বউরা আমারে বলতেছে তুই কই থাকবি? তোর বাপের জায়গাতে তুই বেচে দিছস, তোর তো আর এখানে কোনো জায়গায় সম্পত্তি নেই, এখানে কোনো কিছুই নাই, তুই এখন থাকবি কই? তোর বউ নিয়ে কই থাকবি? আমি বললাম যেখানেই থাকি আমার বউ নিয়ে তো আমার থাকা লাগবে। এখন আপনাদের এখানে থাকি না, আমাদের এখানে থাকতে পারবি না। আমাদের এখানে তুই কীভাবে থাকবি? আমাদের এখানে তো থাকার কোনো সুযোগ নেই, তুই সব বেচে দিছস। তাই আমি বললাম অন্তত একটা রাত আমার একটু থাকার ব্যবস্থা করুন। যে না, এক রাতও থাকতে পারবি না, তখন তো রাত হয়ে গেছে অনেক বেশি, তার নিয়ে কই যাব? ওই কিন্তু তখন খুব শান্ত। তাই আমাদের বাড়ির সামনেই একটা আপনার নারিকেলের মানে কয়েকটা নারিকেলের গাছ আছে। তাই নারিকেলের গাছের উপরে আমার ভাই বাঁশ গাইটা ওখানে একটা বাচাই বানাইছিল, বাচাই আর টুলের মতো। ওইখানে গিয়ে আমি আর আমার বউ বসে আছি বলতে, ও কিন্তু তখন কোনো পাগলামি করে না, আমার সঙ্গে বসে আছে। তখনও কিন্তু আমার মাথা ব্যথা কিন্তু মাঝে মাঝে খুব মারাত্মক হয়, আবার মাঝে মাঝে একটু কম থাকে। এই সময়ের ভিতর ভাই মাথা ব্যথা উঠছে মারাত্মক, ওখানে বসে থাকে, যেহেতু ঘুম মারছি, জার্নিং করছি, মাথা ব্যথা উঠছে। আমি তখন পাগল হয়ে গেছি। আমার বউ পাগল, মানে হালিমা পাগল, তাও আমারে বলে আপনার কী হয়েছে? যে আমার ঘাড় ব্যথা করে, এখানে ব্যথা করে। ওই দোকানে ভেবে মালিশ শুরু করছে। আপন ভাই আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি না, ও একবার দুইবার তিনবার মনে হয় এইভাবে হাতটা দলা দেওয়ার পরে মুহূর্তের মধ্যে মনে হলো কি আমার এই মানে ঘাড়ের মধ্যে কি জানি বরফ ডলা দিতেছে, মানে বরফের স্পর্শ আমি পাচ্ছি। কয়েক মিনিটের মধ্যেই আমার এই ঘাড়ের ব্যথা সম্পূর্ণরূপে ভালো হয়ে গেছে, সম্পূর্ণরূপে ঘাড়ের ব্যথা ভালো। ঘাড়ের ব্যথাটা ভালো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। কিরে, এ আমার ঘাড় ব্যথা ভালো করে দিল। আমি তখন বললাম বউরে আমার তো ঘাড় ব্যথা ভালো হয়ে গেছে, তুমি আমার ঘাড় ব্যথা ভালো করে দিলা। ও বউ, তুমি আমার ঘাড় ব্যথা ভালো করে দিলা। ওরে জড়ায় ধরা কান্না শুরু করছে। দেখতে দেখতে সকাল হয়ে গেছে। সকাল হয়ে যাওয়ার পরে গ্রামবাসীরে বললাম যে আমার কি একটু থাকার জায়গায় কেউ দিবেন? পরে কাকা, দুঃসম্পর্কের কাকা, ওই সম্পর্ক, উনি বলে আমার তো গরু ছিল আগে, এখন তার আমার গরু নাই, আমার এই গরু ঘরটা খালি আছে, যদি পারস, যদি মন চায় তাহলে এখানে থাকতে পারিস। উনি আগে গরু ব্যবসা করতো বা গরু বিক্রি করতে, এখন তো গরু নেই। এই ওনার গরু ঘরে আমি তখন আমার বউ হালিমারে নিয়ে থাকতে শুরু করছি।
হালিমারে নিয়ে থাকতেছি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময়গুলো কাটতেছে। এইভাবে প্রায় মাসখানেক পর্যন্ত হালিমার আমি একসঙ্গে থাকি। একসঙ্গে থাকার পরে 1 মাসখানেক পরেই আমি কিন্তু আর মানে হালিমার বাড়িতেও যাই নাই, এবং ওই যে ওর বাবা মা যেখানে থাকতো তাদের কোনো খবরও নেই নাই। তারা ওইখান থেকে কই চলে গেছে না গেছে ওইসবও কিন্তু আমি জানি না। ওনাদের তো কোনো স্থায়ী ঠিকানা ছিল না, এটা ছিল তাদের অস্থায়ী একটা ঠিকানা, সম্পূর্ণ অস্থায়ী একটা ঠিকানা তাদের ছিল, এটা কোনো স্থায়ী ঠিকানা না। তো যে গরু ঘরে আমি আমার বউরে নিয়ে থাকতাম হালিমারে নিয়ে, একটা বিষয় আমি খেয়াল করছি, হালিমা কিন্তু কখনো ঘর থেকে বেরোইতো না, কখনোই ও ঘর থেকে বেরোতো না, সব সময় ঘরের মধ্যে থাকতো। এবং আমি ওর ঘর থেকে বেরোতে দিতামও না, যে তুমি ঘরের মধ্যেই থাকো। এই গরু ঘরের মধ্যে হালিমা আমার সাথে বেশ অনেকগুলো মাস ছিল। অনেকগুলো মাস থাকার পরে একদিন হলো কি, রাতের বেলায়, রাত্রে তখন প্রায় আপনার 3টার কাছাকাছি বাজে। আমার মানে দিনটা মনে নাই, জাস্ট এরকম মনে আছে 3টার মতো বাজে। আমি তখন কি করতাম, ওই মানে টুকিটাকি কাজ করতাম, রিক্সা চালাইতাম না, টুকিটাকি কাজ টাজ করতাম। তখন কিন্তু আমার ঘাড় ব্যথাও নেই, আমি বেশ ভালো আছি, টুকিটাকি কাজ করি। আর সবাই আমাকে একটু সাহায্যও করতো, গ্রামবাসী একটু সাহায্য করতো, তাদের সাহায্যের উপরে আমি এভাবে হালিমাকে নিয়ে থাকতাম। রাত 3টা বাজে একদিন হালিমা আমারে বলতেছে যে আমার আব্বা আম্মার কথা খুব মনে পড়তেছে, আপনি কি আমার আব্বা আম্মারে একটু আনবেন আমাদের এখানে? তাই আমি বললাম, তুমি যদি বলো তোমার আব্বা আম্মারে আনতে, তাহলে আমি আনবো, সমস্যা নেই। তোমার আব্বা আম্মা কই থাকে? তারা কি আগের জায়গায় আছে? বলে না, তারা তো আগের জায়গায় থাকে না, তারা এখন রংপুর শহরে থাকে। তাই আমি বললাম, তাদের সঙ্গে তোমার যোগাযোগ আছে? বলে আমার সঙ্গে তাদের যোগাযোগ আছে, তারা রংপুর শহরে থাকে। এখন আমার আব্বা আম্মার যদি একটু আনতেন। তাই আমি বললাম যে ভালো কথা, তোমার আব্বা আম্মারে আনবো তো ঠিক আছে, আমি আজকে যাব। এটা বলছে রাত 3টা বাজে আমার এই কথা বলছে, খেয়াল করেন। আর ওরে আমি ওই যে পাগল অবস্থা যখন ফিরে আনছি, ও কিন্তু কখনোই ঘরে বাইরে যাইতো না। আর আমি কেন জানি ওর ঘরে বাইরে যাইতেও দিতাম না। ওই ঘরের মধ্যেই আমরা একটা কোণার মধ্যে রান্না বান্না করতাম। ওই ঘরের পিছনেই পুকুর আছে, এদিক দিয়ে যাই শুধু পুকুর থেকে পানিটা নিয়ে আনতো, আইনা রান্না বান্না করতে এতটুকু। এরপরে ওর সঙ্গে কথাবার্তা বলে শেষ করে আমি তখন মানে পরের দিন সকালবেলা আমার শ্বশুর শাশুড়ি আনার জন্য ওই আমার এই ঠিকানাও বলে দিছে, যে অমুক অমুক জায়গায় ঠিকানা লিখেও দিছে। ওই ঠিকানা মোতাবেক আমি তখন চলে গেছি। ঠিকানা মোতাবেক যাওয়ার পরে যে বাসার ঠিকানা দিল বা যা দিছে, ওইখানে যাওয়ার পর আমি তখন ওর আব্বা আম্মারে পাইছি। ওর আব্বা আম্মারে পাইছি, ওর বাপে আমারে দেখা মাত্রই গালাগালি শুরু করছে, এই তুই এখানে কেন আসছিস, এই তুই জানোয়ার, এটা সেটা। তাই আমি হচ্ছে গালাগালি করতেছেন কেন, আমার অপরাধ কি? এই মানে আমারে মারবে, এই সেই, মানে অন্যরকম একটা অবস্থা। তখন আমি বললাম যে আপনি আমারে করতেছেন, আপনার মেয়ে আমার সাথে খারাপ ব্যবহার কেন করতেছেন? আপনার মেয়ে আপনারা নিতে বলছে, আপনাদেরকে নিতে বলছে। এই কথা বলার পরে আমার শ্বশুর এবং শাশুড়ি দুজনে আমার দিকে মানে একেবারে বড় বড় চোখ করে তাকায় আছে। কি বলো তুমি এটা? কি বলো, আমার মেয়ে আমাদেরকে নিতে পাঠাইছে, কি বলতেছে এগুলো? আমি বললাম, হ্যাঁ, হালিমে বলছে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য, আমি আপনাদেরকে নিতে আসছি। ওর মায়ে তখন বলে, হালিমা কই? আমি বললাম, হালিমা আমার বাড়িতেই আছে, আমার ঘরে আছে। ওর বাপমাই তখন বলতেছে, হালিমা তোমার বাড়িতে আছে, হালিমা তোমার ঘরে আছে, এগুলো তুমি কি বলতেছো? তুমি তো হালিমারে পাগল বানিয়ে ঘর থেকে বের করে দিয়েছো। আমি বললাম, হ্যাঁ, এটা ঠিক আছে, হালিমারে আমি পাগল বানিয়ে ঘর থেকে বের করে দিয়েছি। পরে আমি হালিমারে অমুক মাজারে পাইছি, ওই মাজারে পাইরে আমি হালিমারে নিয়ে গেছি। এখন হালিমা আর আমি একসঙ্গে আমাদের গ্রামের বাড়িতে আছি। ওর আব্বা আম্মা তখন কোনো কথা বলে না, আমারে বলে যে ঠিক আছে, তাহলে আমাদেরকে হালিমার কাছে নিয়ে চলো। তারা কোনো কিছু বলে না। তো ভালো কথা, আমি আসছি হালিমারে নিয়ে, মানে তার বাপ মায়ের নিয়ে। আইসে দেখলাম কি, যে ঘরের দরজাটা তো আমি টান দিয়ে গেছি, এটা গরু ঘর তো বুঝতেই পারেন। এই ঘরের দরজা আসার পরে হালিমারে বলি যে হালিমা দরজা খোলো। কথা বলে দরজাটা ধাক্কা দিলেন, যে দরজাটা খোলা দেখা আবার ভিতরে আমি যে হালিমার জন্য যে জামা কাপড় কিনছিলাম, ইদানিং যে কাপড় চোপড় কিছু এগুলো আছে। তা আমি বললাম যে আমার শ্বশুরে বললাম যে ও মনে হয় কোথাও গেছে, আসবে, বসেন। ওর আব্বা আম্মা কিন্তু তখনও কোনো রাও করতেছে না, কোনো কথা বলে না। কিন্তু তাদের ওই চাহনি বা তাদের কথাবার্তা সব কিছু খুব মানে একটু আশ্চর্যজনক, একটু অবাক এরকম লাগতেছে। বাট ঘটনা কি বা কেন তারা এরকম মানে দুজনেই মানে একটা অন্যরকম অবস্থার মধ্যে আছে, ভাই আমি এটা কিন্তু ঠিক বুঝতে পারলাম না, বা ঘটনাটা কোন দিকে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, এবার আমার মনে হলো কি রে, হালিমা তো বাইরে কোথাও যাওয়ার মতো মেয়ে না, ও তো কোথাও যাওয়ার মতো মেয়ে, ও কোথায় গেল? ও গেল কোথায়? এদিকে সেদিকে ও কই যাবে? আমি তোর কোথাও ওরা আর আমি খুঁজে পাইতেছি না। এদিকে সেদিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে আমি ওরা খুঁজতেছি না, ও কোথাও নাই। তখন আমার কাছে মনে হলো, আরে হালিমা তো বাইরে কখনো যায়ও না, ও তো বাইরেও যায় না, বা ও সবসময় তো ঘরেই থাকে।
আর তো আমি আজকে এত মাস ধরে এই ঘরের মধ্যে আছি, ও তো কোনোদিনও একটা মিনিটের জন্য বাইরে যায়নি, তাহলে ও হঠাৎ করে এখন কই চলে যাবে? হঠাৎ করে ও যাবেটা কোথায়? না পাইয়া আরও পুরো বাড়ি খুঁজছি, অনেকের ঘরে গেছি, সবাই বলে এই তোর বউকে আমাদের ঘরে আসে নাকি, তোর বউ পাগল হওয়ার পরে ওই যে পাগল হওয়ার সময় ও কাপড় টাপড় খুলে ফেলছিল, একটু উলঙ্গ হয়ে গেছিল, এই জন্য লজ্জায় কারো সামনে যায় না, মানে ওই যে ওর লজ্জাটা, ওই লজ্জা থেকেও কারো সামনে যায় না। এইভাবে খোঁজাখুঁজি করে ঘরে আসার পর ওর বাপে তখন আমার বলতেছে, তুমি কারে খুঁজতেছ? আমি বলে, আমি হালিমারে খুঁজতেছি। উনি তখন আমারে বলে, হালিমা আরও কয়েক বছর আগেই মারা গেছে। আমি বললাম, মানে হালিমা কয়েক বছর আগে মারা গেছে? কি বলতেছেন এগুলো আপনি, উল্টাপাল্টা কথা। বলে, তুমি যখন হালিমারে পাগল অবস্থায় ঘর থেকে বের করে দিছিলা, আমি হালিমারে অনেক খোঁজাখুঁজি করছি তোমাদের গ্রামে আইসা। গ্রামের মানুষ তখন আমারে ঠিকানা দিল, হালিমা তোমাদের এদিকে একটা জায়গার মধ্যে নাকি বসে থাকে বেশিরভাগ সময়, সেখানে গিয়ে আমরা হালিমারে নিয়ে গেছি। পরে আমরা ওই জায়গায় আর থাকি নাই, আমার তো কামাই রুজি করা লাগে, আমরা ওই যেখানে ঘর আমাদের ছিল ওই ঘরটা ভেঙে আমরা ওইখান থেকে চলে গেছি, চলে আমরা শহরে একটা ঘর ভাড়া করছি। তুমি আমাদেরকে গিয়ে যে ঘরে পাইছো ওই ঘরে হালিমার মৃত্যু হয়েছে, এবং মৃত্যু হওয়ার পর আমরা সেখানে হালিমাকে দাফন করছি। তুমি যে হঠাৎ করে এসে বলতেছো হালিমা তোমার কাছে আছে, তোমার সঙ্গে হালিমা ছিল, আমি শুনে তোমারে কোনো কিছু বলি, আমরা হালিমারে দেখতে আসছি, তুমি কোন হালিমারে নিয়ে সংসার করো? আমি আমার শ্বশুর শাশুড়ির কথা শুনে জায়গার মধ্যে বসে গেছি। আপনারা কি বলেন? তো এই গ্রামের কেউই কিন্তু হালিমাকে ওভাবে দেখে নাই। তাই আমি অনেকের যে বলতেছি, আপনারা দেখেন না হালিমা আমার সঙ্গে সংসার করছে, হালিমা এই ঘরে ছিল, এই রুমের মধ্যে হালিমা ছিল। তারা সবাই বলে আমরা কিন্তু দেখি নাই। সবাই একই কথা বলে, আমরা কিন্তু দেখি না, ও কিন্তু ঘর থেকে বের হয় না। আমি যে রান্নাবাড়া করতো, রান্নাবাড়া করে আমার খাওয়াইতো, ওই রান্না করতো, আমার কাপড় চোপড় এই পুষ্কনিতে যে ধুইতো, আপনার কি দেখেন নাই? সবাই বলে যে না, আমরা তো দেখি নাই, আমরা তো দেখি না। কখন তোমার জামা কাপড় ধুইছে, ওই কখন তোমার কাছে আসছে? মানে ওই যে আমার সঙ্গে এতগুলো মাস সংসার করছো, ঘর থেকে বেরোয় নাই ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে কাপড় ধোয়ার সময় তো কেউ দেখতে পাবে, সময় নাকি কেউ দেখে না। ওর আব্বা আম্মা তখন বলে, তুমি কি বলো, তুমি চলো আমার সঙ্গে, চলো তোমার হালিমার কবরের কাছে নিয়ে যাই। উনি আমার হালিমার কবরের কাছে নিয়ে গেল। আমি হালিমার কবর দেখলাম, এবং ওনার ঘরে থাকা আশেপাশে থাকা যারা হালিমার জানাজায় উপস্থিত ছিল, এরকম অনেকের সঙ্গে কথা বললাম। তারা সবাই বলল হ্যাঁ, তারা হালিমার সঙ্গে জানাজায় উপস্থিত ছিল এবং তারা জানাজা পড়ছে। তারা সবাই বলে যে আমরা জানাজা পড়ছি, আমরা হালিমার জানাজা পড়ছি। তাহলে আমি যে এতগুলো মাস সংসার করলাম, সেটা তাহলে কে ছিল? এর কোনো ব্যাখ্যা, এর কোনো উত্তর আমার কাছে নাই। আমি এর কোনো ব্যাখ্যা দিতে পারবো না। আমি কাউকে বিশ্বাস করতে পারলাম না যে আমি এতগুলো মাস হালিমার সঙ্গে এই গরু ঘরে ছিলাম, এটা কেউই বিশ্বাস করে নাই। শেষ পর্যন্ত আমার শ্বশুর শাশুড়ি আমারে বললো, আমাদের সঙ্গে চলো। আমার বাবার আর কোনো সন্তান পাই নাই, মা মারা গেছে, বাবার আর কোনো ঠিকানা পাই না। ওই যে বাবা একবার বেরিয়ে গেছে, আর ফিরে আসে নাই। পরে আমি এই মুহূর্ত পর্যন্ত, পরে আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে আপনার রংপুর শহরে অনেক দিন যাবৎ ছিলাম। আমি, আমার শ্বশুরের কিছু জমানো টাকা ছিল, ওই টাকা দিয়ে আমরা একটু জায়গা কিনি। সে জায়গা কিনে পরে ওখানে বাড়ি বানাই। আমার শ্বশুর জীবিত থাকা অবস্থায়, আমার শাশুড়ি জীবিত থাকা অবস্থায় তারা তাদের দুঃসম্পর্কের এক আত্মীয়র মেয়ে হয়, নাম হচ্ছে নাসিমা আক্তার। ওই নাসিমা আক্তারকে আমাকে বিয়ে করাই দেয়, এবং আজ আমি নাসিমা আক্তারের সঙ্গে আছি। এখন আমার বর্তমানে 3 ছেলে 2 মেয়ে, তাদেরকে নিয়ে আমি বেশ সুখে শান্তিতেই আছি, এবং ছোটোখাটো একটা ব্যবসা করি। ব্যবসা বলতে আপনাকে বলি, আমি একটা দোকান দিই, পান সিগারেট এগুলো বিক্রি করি। তো আমার ঘটনাটা, আমি আপনার ঘটনাগুলো সবসময় শুনি, শোনার পর আমার ভালো লাগে, সেই ভালো লাগা থেকে আমি আমার ঘটনাটা আপনাকে বললাম। তাও আমার বড় মেয়ে, ও আপনার গল্প বেশি শোনে, ওই গল্পটা লিখে দিল আর কি, এবং ওর মাধ্যমে আমি আমার গল্পটা আপনাকে পাঠাইলাম। আমার বড় মেয়ের নাম হচ্ছে আকলিমা আক্তার। আমার মেয়ে আকলিমার জন্য দোয়া করবেন, ও আল্লাহ যেন ওকে সুস্থ রাখে এবং ও আপনার গল্প শোনে। যদি পারেন এই নাম্বারে ফোন দেবেন, এটা আমাদের ফোন নাম্বার, এবং আমাদের পুরো ঠিকানা আপনাকে পাঠাইছে। এই ঘটনা আমাদের গ্রামের প্রায় সবাই জানে, চাইলে আপনি খোঁজখবর নিয়ে সত্যতা যাচাই করতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে রংপুরের ভাই বেন গাড়ি চালক এবং বর্তমানে একজন পান সিগারেট বিক্রেতা আবুল হাসানের জীবনের বাস্তব গল্পটা শোনার জন্য। জীবনটা এমনই, আমরা আমাদের জীবনে অনেক কিছু পেয়ে থাকি, কিন্তু তা মূল্যায়ন করতে পারি না। আর যখন আমরা তা মূল্যায়ন করি, তখন তা আমাদের কাছ থেকে অনেক দূরে হারিয়ে যায়। থাকতে মূল্য বুঝো, হারিয়ে গেলে কেঁদো না। কারণ তাজমহল অনেকেই দেখেছে,
কিন্তু মমতাজ দেখেনি। সুতরাং এমন কিছু করো যেটা দেখলে তোমার প্রিয় মানুষটা তা দেখে যেতে পারবে। হাসান হালিমার সঙ্গে অনেক অন্যায় করেছে, অনেক অপরাধ করেছে, এবং হালিমা নিতান্ত একজন ভালো মানুষ ছিল, যার কারণে হয়তো হালিমার রূপ ধারণ করে অন্য কিছু হাসানের কাছে এসেছে। হাসান সাহেব, আমি আসলে ওনার নাম ধরে বলছি বারবার, নিয়ে আমার বাবার বয়সী একজন লোক। তো হাসান সাহেব বেশ ভালো একজন মানুষ ছিলেন, যদিও অর্থের গরমটা সহ্য করতে পারেননি। আমি সবসময় বলি, পৃথিবীতে মানুষ সব কিছুর গরম সহ্য করতে পারলেও টাকার গরম সহ্য করতে পারে না। অনেক নারীরা আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আমরা তো অনেক অভাবে আছি, অনেক যন্ত্রণা আছে, আল্লাহ আমার স্বামীকে তুমি কোটিপতি বানায় দাও, আমার স্বামীকে তুমি অগাধ টাকা দাও। আপনার স্বামীকে আল্লাহ অগাধ টাকা দেয়, এটা আপনি আল্লাহর কাছে কখনোই চাইেন না যদি আপনার স্বামীটা ভালো না হয়। কারণ অগাধ টাকা হয়ে গেলে বেশিরভাগ স্বামীরাই আপনাদের মতো স্ত্রীদেরকে ছেড়ে দেবে। এজন্য স্বামীর জন্য প্রার্থনা করতে হলে একটু হিসাব করে করবেন। স্বামীর জন্য দোয়া চাইতে হইলে স্বামীর মন মানসিকতা বুঝে তারপর দোয়া চাইবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। আর হ্যাঁ, বিনীতভাবে রিকোয়েস্ট করে যাচ্ছি, যারা কিউবা হাবানার ওই ভয়ঙ্কর ভিডিও আমার চোখে এখনও দেখেননি, এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।